আচ্ছা, তো আমাদের গতকাল সরস্বতী পুজো গেল। আমাদের দেবী সরস্বতী হচ্ছেন আমাদের জ্যোতিষ শাস্ত্রের মূল অধিষ্ঠাত্রী দেবী। তার প্রতি আজকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমাদের আলোচনা শুরু করব। অনেকেই আমরা একটা ক্লাস করেছি, আর অনেকে আমাদের একটা ক্লাস হয়নি। আজকে আমরা সেকেন্ড ক্লাসে, অ্যাকচুয়ালি আমাদের এটা থার্ড ক্লাস, কিন্তু সেকেন্ড ক্লাসটায় আমরা নতুন কিছু করিনি। তো আজকে আমরা নতুন বিষয় শিখব, এবং যারা একটা ক্লাস বাকি রয়েছে তাদের জন্য আর একটা ক্লাস দেব। মানে যে ক্লাসটা আগের দিন হয়নি সেই ক্লাসটা আমি আবার করিয়ে দেব। যারা যারা নতুন জয়েন করেছেন আপনারা সবাই চাইলে পরে সেই ক্লাসটায় জয়েন করতে পারেন, নাও করতে পারেন। তো আজকে আগের দিন আমরা লগ্ন সম্পর্কে জেনেছিলাম, মূলত লগ্ন সম্পর্কেই জেনেছিলাম। আজকে আমরা গ্রহদের সম্পর্কে কিছুটা জানব। তো গ্রহদের সম্পর্কে জানবার আগে আমাদের গ্রহের সংখ্যা, এই বিষয়টা একটু শেয়ার করব। সেটা হচ্ছে 9টা গ্রহ। আমাদের জ্যোতিষ শাস্ত্র মতে আমাদের গ্রহের সংখ্যা হচ্ছে 9টা। 9টা গ্রহের মধ্যে আমরা সূর্য, চন্দ্র, রাহু, কেতু, এই 4টে জিনিসকেও গ্রহ বলে থাকি। কেন বলে থাকি সেটা আমরা গ্রহের সংজ্ঞায় বলবো। এছাড়া ভৌগোলিক গ্রহ বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 5জন। আর 4জন যাদেরকে ভূগোলে গ্রহ বলে না, সূর্য, নক্ষত্র, চন্দ্র উপগ্রহ, আর রাহু কেতু হচ্ছে 2টো বিন্দু। এদেরকেও আমরা জ্যোতিষ শাস্ত্রে গ্রহ বলবো। তো কেন বলবো সেটাতে আমরা আসবো। তার আগে আমরা আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে নবগ্রহ স্তোত্র। এই স্তোত্রটা আমাদের প্রত্যেককেই মুখস্থ করতে হবে। জ্যোতিষ শাস্ত্রকে আমরা সকলেই বলি বিজ্ঞান। যেহেতু জ্যোতিষ একটা বিশেষ ধরনের জ্ঞান, তাই জন্য এটাকে আমরা বিজ্ঞান বলতে পারি। কিন্তু জ্যোতিষ শাস্ত্র আর সাধারণ বিজ্ঞানের মধ্যে পার্থক্য রয়েছে। জ্যোতিষ শাস্ত্রটা আধ্যাত্মবাদী শাস্ত্র। এখানে আমাদের ইনটিউশন কাজ করে। একদম অপরাপর বিজ্ঞানকে আমরা যেভাবে মানি, যেভাবে আমরা গ্রহণ করি, আমাদের জ্যোতিষ শাস্ত্র কিন্তু সম্পূর্ণ সেই ধরনের বিজ্ঞান নয়। আমাদের জ্যোতিষ শাস্ত্রের মধ্যে লজিক আছে, কিন্তু অঙ্কে যেমন 2 আর 2 এ 4 হয়, জ্যোতিষ শাস্ত্রে সবসময় 2 আর 2 এ 4 হয় না। এখানে ঈশ্বরের প্রতি, আধ্যাত্মবাদী চিন্তাভাবনার প্রতি ভক্তি রেখে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের যেমন শিব ঠাকুর থেকে বেরিয়ে শিব ঠাকুরের মুখ নিঃসৃত বাণী হচ্ছে তন্ত্র, তেমনই হচ্ছে গিয়ে আমাদের এই জ্যোতিষ শাস্ত্র, এটাও কিন্তু পার্শিয়ালি ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী। পরাশরীয় জ্যোতিষ হোক, নারী জ্যোতিষ হোক, যে জ্যোতিষী হোক, আমাদেরকে একটু আধ্যাত্মবাদী চিন্তা ভাবনা মাথায় রেখেই জ্যোতিষ শাস্ত্র শিখতে হবে। তো প্রথমে আমরা আজকে নবগ্রহ স্তোত্রটা পাঠ করব, তারপরে আমরা শুরু করব আমাদের পড়াশুনো। নবগ্রহ স্তোত্রটা আমাদের সবাইকেই মুখস্থ করতে হবে। গ্রহদের আমাদের চোখে এবং আমাদের জিভে স্থাপিত করতে হবে। এবং সেই সময় আমরা যখন জন্ম কুণ্ডলীটার সবচেয়ে খারাপ জায়গাটায় আমাদের চোখ যাবে, এবং আমরা জন্ম কুণ্ডলীর প্রপার প্রেডিকশন আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসবে। তাহলে নবগ্রহ স্তোত্রটা পাঠ করছি, আপনারা একটু শুনুন। ওম জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদূতিম দন্তবারিং সর্ব পাপঘ্নম প্রণৌতস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারাভ্যং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্ত্যা শম্ভর মুকুট ভূষণম ধরণীর গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণং প্রতিমং বুধম সৌমং সর্বগুণোপেতং নমামি শশিন সুতম দেবানম মৃষিণঞ্চ গুরুং কনকুশন্নিভম বন্ধভূতম ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হেমকুন্দ মৃণালাভম দৈত্যানং পরমং গুরুম সর্বশস্ত্র প্রবক্তারং ভর্গোবৎ প্রণমামহম नीलांजन चय प्रक्षं रवि शुनुम महाग्रहम छाया गर्भु संभूतं वंदे भक्ता शनैश्चरम अर्धकायं महाघोरं चंद्रादित्य विमर्दकम सिंहिकाया शूतं रुद्रं तं राहुं प्रणमामहम्।
পলালো ধূম শঙ্কাশং তারাগ্রহ বিমার্দকম রৌদ্রং রৌদ্রত্বাকং ক্রুরং তং কেতুং প্রণমামহম। তাহলে এই যে 9টা লাইন 9টা গ্রহের প্রশস্তি বা 9টা গ্রহের জন্য স্তোত্র। আমরা যখন জ্যোতিষ শাস্ত্রে গ্রহ সম্পর্কে জানবো তখন এই 9টা গ্রহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং এই 9টা গ্রহ সম্পর্কে একটা ধারণা এই নবগ্রহ স্তোত্র থেকে আমরা পাবো এবং প্রত্যেক সময় আমাদেরকে এই গ্রহদের পুজো করতে হবে, এদেরকে স্মরণ করতে হবে, তবেই আমরা গ্রহ সম্পর্কে জানতে পারবো। এবং পুরো প্রেডিকশন 3টে বিষয়ের উপর ডিপেন্ড করে। 1 নম্বর হচ্ছে গ্রহের কারকতা, 2 নম্বর হচ্ছে ভাবের কারকতা, 3 নম্বর হচ্ছে রাশির কারকতা। কোন কোন গ্রহ কোন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, ভাব অর্থাৎ ভাব সম্পর্কেও আগের দিন বলেছি, আর হচ্ছে গ্রহ। তো আমাদের এই 3টে জিনিসকে যদি আমরা রিয়ালাইজ করি, প্রত্যেকটা বিষয়ের প্রেডিকশন খুব সহজভাবে আমরা করতে পারবো। একটা উদাহরণ দেব, যেমন ধরুন একটা মানুষ আমাদের কাছে এসে যদি প্রশ্ন করে যে আমি নাচ করে অর্থ উপার্জন করতে পারবো কিনা, বা আমি নাচের একটা স্কুল খুলবো, সেই নাচের স্কুল খুলে আমার নাম যশ অর্থ উপার্জন হবে কিনা। তাহলে এই যে নাচ, নাচের জন্য কি কি বিষয় প্রয়োজন সেটা আমাদেরকে রাশিচক্র থেকে খুঁজে বার করতে হবে। তাহলে নাচের জন্য বাস্তবে প্রয়োজন কি? নাচের জন্য প্রয়োজন পা। ল্যাংড়া মানুষ বা খোড়া মানুষ তাদের পক্ষে নাচাটা কষ্টকর, তারা নাচেন, নাচেন না যে তেমন নয়, সুধাচন্দ্রন বিরাট নৃত্যশিল্পী, কিন্তু নাচের জন্য রিকোয়ার্ড জিনিস সেটা হচ্ছে পা। এবার পায়ের সঙ্গে লাফালাফি করা আর নাচ করা তো এক নয়, তাহলে কিছুটা নান্দনিকতা নিয়ে আসতে হবে। তাহলে এই নান্দনিকতা, তাহলে নাচ পায়ের সঙ্গে নান্দনিকতা, সুর তাল ছন্দ মিউজিকে যা যা থাকে আর কি, সেইগুলো জোগাড় করতে হবে। এইবার সেই বিষয়টা তার মধ্যে নাচের বোধ এলো, এবার সেই নাচটা তার শিক্ষায় আসবে কিনা, তাহলে আমাদের আরেকটা পয়েন্ট খুঁজতে হবে, শিক্ষা। শিক্ষা পয়েন্টটাকে যখন আমরা খুঁজে বার করলাম তখন সে নাচ শিখতে পারলো। এরপরে আমরা খুঁজবো কি সেই শিক্ষাটাকে সে প্রফেশন পেশা হিসেবে নিতে পারবে কিনা। তাহলে পা হলো, নান্দনিক বোধ হলো, শিক্ষা হলো, পেশা হলো। এবার পেশা করলেই তো তার নাম যশ অর্থ এলো না, তাহলে তার দরকার নাম, তার দরকার যশ, তার দরকার অর্থ। এবার এই নাম যশ অর্থ এগুলো কোন কোন ঘর থেকে আসবে সেগুলো আমাদেরকে জানতে হবে। এদের মধ্যে যদি সম্পর্ক হয় তাহলে সে হচ্ছে এই কাজটা করতে পারবে। তো এই সম্পর্কটা আমাদের ওই 12টা ঘর আর 9টা গ্রহের মধ্য দিয়ে খুঁজে বার করতে হবে। একদম সিম্পল, কারণ মাত্র 12টা ঘর, 1200 ঘর নয়, 12টা ঘর আর 9টা গ্রহ, তাহলে আমরা চট করে বার করতে পারবো যে এদের সম্পর্ক রয়েছে কিনা। এই যেটা গেল একটা পয়েন্ট। এরপরে আমরা সবটাই দেখলাম, কিন্তু দেখবার পরে আমি দেখলাম যে বারংবার মানুষটা হাঁপিয়ে যায়, মানুষটার শরীরে কোনো জোর নেই, তাহলে কি সে নাচ ব্যাপারটাকে কন্টিনিউ করতে পারবে? তাহলে এই জায়গাটাকেও খুঁজতে হবে যে শারীরিক সাপোর্ট সে পাবে কিনা। এবার নাচ সে শিখছে, সমস্তই করছে, তো এই যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশন আমাদেরকে খুঁজতে হবে। আমরা বলি যে এক একটা বিষয়ের এক একটা কারক গ্রহ রয়েছে, এক একটা গ্রহ এক একটা বিষয়কে নির্দেশ করে, কিন্তু বাস্তবে আপনারা যারা শিখছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা গ্রহের সম্পর্ক রয়েছে, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা ভাবের, প্রত্যেকটা রাশির সম্পর্ক রয়েছে, কোনোটাই আলাদা নয়। পজিটিভ হোক নেগেটিভ হোক, সেই সম্পর্কটা খুঁজে বার করতে হবে। তাহলে এবার আজকের আমরা মূল পড়াশুনো শুরু করব, সেটা হচ্ছে গ্রহ পরিচয়। যারা প্রথম পেনড্রাইভ পেয়েছেন তাদেরকে পড়তে হবে জিরো লেভেল অ্যাস্ট্রোলজি। আমাদের জিরো লেভেল অ্যাস্ট্রোলজি, 0.1 লেভেল অ্যাস্ট্রোলজি, তারপরে হচ্ছে বেসিক্স অফ প্রেডিকশন। এইটা যদি কেউ রপ্ত করতে পারেন তাহলে তার জ্যোতিষ শিক্ষা সম্পূর্ণ হবে। 4টে পার্ট আছে, জিরো লেভেল,
0.1 লেভেল, বেসিক্স অফ প্রেডিকশনের মোট 38টা সম্ভবত ভিডিও আছে। এইটুকু এইটুকু যদি পুরো রপ্ত করতে পারেন, তাহলে মোটামুটি 1 থেকে 1.5 বছরের কোর্সে যে পরিমাণ জ্যোতিষ আপনারা শিখতে পারেন, সেটা আপনাদের কমপ্লিট হবে। মন দিয়ে শিখতে হবে, প্রত্যেকটা লাইনকে ধরে ধরে বুঝতে হবে, তাহলেই যথেষ্ট। তাহলে আমরা গ্রহগুলোতে আসি। আমরা সৌরজগতের প্রথম গ্রহ তাকে হিসেবে রবিকে নেব। বারংবার প্রশ্ন আসবে যে এই দুষ্ট জ্যোতিষরা রবি, যে কিনা সূর্য, যে কিনা একটা নক্ষত্র, তাকে এরা গ্রহ বলে। এরা একদমই ভণ্ড, এরা চিটিংবাজ। কিন্তু জ্যোতিষ শাস্ত্রের গ্রহ আর ভূগোলের গ্রহ এর মধ্যে ডিফারেন্স রয়েছে। জ্যোতিষ শাস্ত্রের গ্রহ হচ্ছে মহাবিশ্বে ঘূর্ণায়মান যে সমস্ত বিন্দু বা বস্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূপৃষ্ঠ স্থিত মানব জীবনকে প্রভাবিত করে এবং ভূপৃষ্ঠের উপরে ঘটমান সমস্ত ঘটনাকে নিয়ন্ত্রণ করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদেরকে আমরা বলবো গ্রহ। ভূপৃষ্ঠের উপরে ঘটনাকে নিয়ন্ত্রণ করবে কারা? যারা হচ্ছে পৃথিবী সাপেক্ষে মহাকাশে ঘূর্ণায়মান বস্তু বা বিন্দু, বস্তু বা বিন্দু। তাহলে এর মধ্যে পৃথিবী সাপেক্ষে আপেক্ষিক গতি বলে একটা কথা আছে। সেটা হচ্ছে আপেক্ষিক গতির জন্য আমাদের একটা রেফারেন্স ফ্রেম ভাবতে হয়। যে যেমন আমি ট্রেনে চলছি, ট্রেনে যখন বসে আছি আমি, আমার সামনের লোকগুলো আমার সাপেক্ষে স্থির, কিন্তু আমাদের আশেপাশের গাছপালাগুলো চলছে। তাহলে ট্রেন থেকে আমি যখন দেখছি তখন স্থির গাছপালা সেগুলো কিন্তু মুভ করছে। একজন মানুষ বলবে সে তো গাছপালাগুলো স্থির, কিন্তু বেসিক্যালি গাছপালাগুলো স্থির নয়, গাছপালাগুলো ঘুরছে। কেন ঘুরছে? কারণ পৃথিবীটাও ঘুরছে। তাই জন্য বিজ্ঞানে বলা হচ্ছে সকল স্থিতি এবং গতি এইগুলো হচ্ছে আপেক্ষিক। কোনো একটা বিষয়কে আমি একটা ফ্রেম থেকে একটা জায়গা থেকে স্থির দেখতে পারি, কিন্তু অপর জায়গা থেকে সেই জিনিসটাকে গতিশীল মনেই হতে পারে। আমি প্রতিদিনই দেখছি যে দমদম ক্যান্টনমেন্টে আমার বাড়ি, প্রত্যেক দিনই এখানে আমি ফিরে আসছি, কিন্তু যদি কেউ চাঁদ থেকে দেখে দূরবীন লাগিয়ে, সে দেখবে বাড়িটা আজকে এখানে আছে, দুদিন পরে ঘুরে অন্য জায়গায় রয়েছে। এই যে পরিবর্তন, সেটা আমরা ফ্রেম চেঞ্জ করলেই দেখতে পাবো। তাহলে সূর্যের গতি আমরা, মানে যারা জ্যোতিষ বিশ্বাস করেন না বা আমাদেরকে ধরেন, তারা বলেন যে এরা বলে সূর্য ঘুরছে, কিন্তু যখন আমি পৃথিবীর রেফারেন্স ফ্রেম থেকে দেখব তখন তো অবশ্যই সূর্যকে দেখছি আমরা ঘুরছে। তাই পৃথিবী থেকে যদি হিসেব করি তাহলে সূর্যের যে আপেক্ষিক গতি সেটাকেই জ্যোতিষীরা গ্রহণ করেন এবং একদম হিসেব নিকেশ করে পারফেক্ট ভাবেই গ্রহণ করেন। এরপরে আমাদের চলে আসবে চন্দ্র। তো চন্দ্র আমাদের তো উপগ্রহ, একটা ঘূর্ণায়মান বস্তু করা, পৃথিবীর সাপেক্ষে ঘুরছে, তাকে আমরা নেব। এরপরে এই যে সূর্য এবং চন্দ্র, এদের ঘূর্ণন, এরাই আমাদের পৃথিবীর উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। প্রভাব যে বিস্তার করে সেটা আপনারা জানেন, যে পৃথিবীর গতি, চন্দ্রের আকর্ষণ, সূর্যের আকর্ষণ, এর কারণে জোয়ার ভাটা হয়। তো এই যে আকর্ষণ, এর প্রভাব একটা নদী, সমুদ্র, এর জলের উপর দেখতে পাওয়া যায়। তো মানব জীবনের উপর, মানুষের শরীরের উপর একটু আধটু পড়তেই পারে। তো শুধুমাত্র রবি, সূর্য আর চন্দ্র, এদের গতিশীলতার মাধ্যমে এই পুরো প্রভাবটাকে জ্যোতিষে ক্যালকুলেট করা যায় না। জ্যোতিষে বলা হয় যে রবি হচ্ছে আত্মার কারক গ্রহ এবং চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। এই আত্মা এবং মন, এইটাকে আমরা পার্শিয়ালি কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড হিসেবে ধরতে পারি। তো কনসাস মাইন্ডের কারক গ্রহ হিসেবে ধরা যেতে পারে আমাদের চন্দ্রকে, আর সাবকনসাস বা হচ্ছে গিয়ে যে একটা মানুষের ব্যক্তি সত্তা, তার কারক গ্রহ হিসেবে রবিকে ধরা যেতে পারে। তো এর বিভিন্ন রকম অনুভূতি রয়েছে, সেই অনুভূতিকে গুলোকে ইন্ডিকেট করে রাহু এবং কেতু। মজার জিনিস হলো রাহু এবং কেতু, এই দুটো জিনিসকে আমরা পাই সূর্য আর চন্দ্রের মুভমেন্টের সাপেক্ষে। পৃথিবীর সাপেক্ষে সূর্য ঘোরে
তার একটা কক্ষ তল আছে, এরকম করে ঘুরছে। আর তার সাপেক্ষে চন্দ্রও ঘুরছে। তাহলে এই যে দুটো রাস্তা যেখানে ক্রস হয়, যেখানে যে দুটো বিন্দুতে ছেদ করে, সেই দুটো হচ্ছে একটা রাহু আর একটা হচ্ছে কেতু। সূর্যের কক্ষতল এবং চন্দ্রের কক্ষপথ এর যে ছেদবিন্দু, তাদের নাম হচ্ছে রাহু আর কেতু। তো এবার আপনারা রাহু কেতুর গল্প শুনবেন যে পুরাণে রয়েছে। যখন অমৃত ইয়ে করা হলো, অমৃত সমুদ্র মন্থনের সময় অমৃত উঠে আসলো। তো অমৃত উঠে আসবার সময় তখন দৈত্য এবং দেবতা এদের মধ্যে সংগ্রাম শুরু হলো। তো এইগুলো হলো গিয়ে এই যে দেবতা দৈত্য, এরা হচ্ছে কোয়ালিটি। দেবতাদেরকে আমরা ধরতে পারি আমাদের মধ্যেকার গুড কোয়ালিটি, আর অসুর যারা, তাদেরকে আমরা ধরতে পারি আমাদের মধ্যেকার নেগেটিভ কোয়ালিটি। যদি আমরা সেটাকে ধরি, তাহলে অমৃত অমৃত যে বিষয়টা, সেটা হলো এমন একটা কোয়ালিটি, যেটা এমন একটা গুণ বা এমন একটা বিষয়, যেটা আমাদের এই পজিটিভিটি গুলোকে বাড়িয়ে রাখবে বা বাড়িয়ে তুলবে। তো এইরকম সময় পৌরাণিক মতে ভগবান বিষ্ণু তার অবতরণ ঘটলো, মোহিনী রূপ ধারণ করলেন তিনি। তখন তিনি দেবতাদেরকে অমৃত দিতে লাগলেন এবং অসুরদেরকে দিতে লাগলেন একটা নকল কিছু। তো এই ঘটনাটার পরের ঘটনাটা হচ্ছে গিয়ে বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। তখন শরভানু নামে একজন, সে এসে দেবতা সেজে বসে পড়লো অমৃত খেতে। কিন্তু ঘটনাটা দেখে ফেললো সূর্য আর চন্দ্র। ঘটনাটা কিন্তু সূর্য চন্দ্র দেখলো, অন্য কোনো দেবতা দেখতে পায়নি। সূর্য আর চন্দ্রই দেখতে পেল এবং তার ফলে ভগবান বিষ্ণু ওই মুন্ডটাকে কেটে দিল। কেটে দেওয়ার ফলে সৃষ্টি হলো রাহু এবং কেতু। তাহলে এই যে সূর্য আর চন্দ্রের ইনভলভমেন্টে শুরু হলো, এলো হচ্ছে গিয়ে রাহু এবং কেতু। এটা কিন্তু পুরা পৌরাণিক একটা গল্পের মাধ্যমে আসলো। আর সৃষ্টির কারণ কি? চক্রের আবর্তন। সিম্পল, চক্র ঘুরছে, অর্থাৎ সূর্য এবং চন্দ্রের যে মোশনাল গতি, যেটা সেইখান থেকে আমরা পাচ্ছি রাহু এবং কেতুর কনসেপ্ট। এইটা হচ্ছে গিয়ে বিন্দু দুটো। এই বিন্দু দুটোর বাস্তব অস্তিত্ব রয়েছে। যেহেতু ঘূর্ণন হচ্ছে, তাহলে দুটো কক্ষ আমরা পাবো, কক্ষ দুটো ছেদ করছে, তাই জন্য দুটো বিন্দুও পাচ্ছি। সূর্য আর চন্দ্রের ঘূর্ণন, তাহলে চক্রের যে মুভমেন্ট, সেটা হচ্ছে ঘূর্ণন। সূর্য হচ্ছে একটা ঘূর্ণনশীল বস্তু, আর চন্দ্র হচ্ছে আর একটা। তো এবার এইটা, এই যে রাহু এবং কেতু, এই দুটো সূর্য চন্দ্র পৃথিবীর আপেক্ষিক অবস্থানের ফলে উৎপন্ন হচ্ছে। প্রভাবটা কিরকম? রাহু হচ্ছে এইটুকু, এইটুকু আছে, দেখুন হাত টাত কিছু নেই, এতটুকু হচ্ছে রাহু। এই অংশটার মধ্যে কি কি রয়েছে? নাক, চোখ, মুখ, জিভ, সবকিছু, কান, সবকিছু। কিন্তু কোনো রিয়াকশন করবার পার্ট নেই। যে সমস্ত কার্মিক অঙ্গ, সেইগুলো বাদ চলে গেছে। সেইগুলো চলে গেছে কেতুর মধ্যে। কেতু হচ্ছে এদিকের নিচেরটা। এইবার আমি হচ্ছে গিয়ে একটা বিষয় দেখলাম, শুনলাম, গন্ধ পেলাম। গন্ধ পেলাম খুব ভালো মাংস রান্না হচ্ছে, খাওয়ার জন্য ইচ্ছে হলো। খেতে গিয়ে দেখলাম যে আমার হাত নেই। এবার মুন্ডুটা তো ঘুরে ঘুরে খাওয়ার ইয়ে করতে পারছে না। হাতে করে যদি বাটিতে করে নিয়ে আসলাম, একটু ফু দিয়ে ঠান্ডা করলাম, তারপরে তো খাবো। কিন্তু ইচ্ছা আছে, বাট হাতটা নেই। তাই জন্য রাহু ইন্ডিকেট করে অতৃপ্তি, রাহু ইন্ডিকেট করে ডিস্টারবেন্স। শুনলাম, একজন আমাকে গালাগাল দিল, কিন্তু তার যে কানটা মলে দেবো বা তাকে গিয়ে দুঘা দেব, সেটা দেওয়ার জন্য আমার কাছে হাত নেই। কোনো একটা বিষয় খেতে ইচ্ছা করছে, পেতে ইচ্ছা করছে, বা কোনো কিছু স্পর্শ করতে ইচ্ছা করছে, সেইটার জন্য যে স্পর্শ করবার অঙ্গ, সেটা আমার কাছে নেই। ফলে রাহু ইন্ডিকেট করে একটা কন্টিনিউয়াস অতৃপ্তি। আমাদের মধ্যেকার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই সমস্ত বিষয়ের ফিলিংস। চন্দ্র আমাদের মনের পজিটিভিটির কারক গ্রহ, এবং মনের মধ্যে যে নেগেটিভিটি, সেইগুলো এনে দেয় রাহু। রাহু ইন্ডিকেট করে কন্টিনিউয়াস ডিস্টারবেন্স। এরপরে পড়ে রইল কি? কেতু। এই যে এই অংশটা, এবার আপনাদের মনে হতে পারে যে রাহুর কি কোনো পজিটিভিটি নেই? রাহুর মধ্যে প্রচুর পজিটিভিটি আছে। কোনো একটা বিষয়ের সঙ্গে কন্টিনিউয়াস লেগে থাকা, ক্রমাগত ডেভেলপ করা, নিজেকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া, আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া, আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া,
তার জন্য প্রয়োজন হচ্ছে রাহুর। রাহুর মধ্যে সমস্ত ইন্দ্রিয় রয়েছে, তাই আপনি যদি ইন্দ্রিয়গুলোকে অ্যাক্টিভ করতে চান তাহলে রাহুর সাপোর্ট এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসব কেতু। কেতু হচ্ছে আমাদের এই শরীরটা যার মধ্যে আমাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ নেই। ফলে যে মানুষটা কোনো কাজ ঠিকঠাক করে করতে পারে না তার কেতুর কিন্তু একটা প্রভাব থাকছে, তার সঙ্গে কেতুর একটা সম্পর্ক থাকবে, কারণ তার মধ্যে নিয়ন্ত্রণ কাজ করে না। যে কোনো রকম বিকৃতি, যে কোনো রকম অনিয়ন্ত্রণ তার কারক গ্রহ হচ্ছে কেতু। একদম সহজ, আমাদের এই বডি, তার উপরে ব্রেনের নিয়ন্ত্রণ নেই। এবার তাহলে কেতুর কি কোনো পজিটিভিটি নেই? প্রচুর পজিটিভিটি আছে। আমাদের বহু কাজ করতে হয় যখন আমাদের ব্রেনকে আমাদের শরীর থেকে বিচ্ছিন্ন করতে হয়। আমাদের যদি মনে হয় যে কেউ তার শরীর থেকে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এগুলোকে বিচ্ছিন্ন করবেন, তাহলে তার কেতুর প্রয়োজনীয়তা রয়েছে। কেতুর প্রভাব ছাড়া কেউ কিন্তু বড় মাপের সাধক হতে পারবেন না। কেতুর প্রভাব ছাড়া কেউ কিন্তু ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবেন না। কেতুর প্রভাব না থাকলে কোনো মানুষের উপরে মনের দ্বারা তাকে বশীভূত করবার, তাকে স্তিমিত করবার ক্ষমতা আসবে না। সাবকনশিয়াস মাইন্ডের চরম ক্ষমতা সেইটা আসবে হচ্ছে গিয়ে কেতুর প্রভাবে। তো এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে গ্রহদের যে কারকতা। তাহলে এবার কেতুর কি শুধুমাত্র সাবকনশিয়াস মাইন্ডেই কারকত্ব রয়েছে? একদমই না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা গ্রহের প্রভাব রয়েছে। এবার একটা একটা করে গ্রহতে আমরা আসি। তার আগে একটা জিনিস বলুন, এই এতক্ষণ পর্যন্ত যা ডিসকাশন হলো কোথাও বুঝতে কোনো সমস্যা? হীরক বাবু, কেমন লাগছে বলুন? আচ্ছা, সবাই মৌন, তার মানে বুঝতে অসুবিধা সবারই হয়েছে। মৌনম না স্যার, সব ঠিকই আছে। না স্যার, ঠিকই আছে, বুঝতে পেরেছি, ভালোই লাগছে স্যার। আপনি তো সিনিয়র সিটিজেন, আপনি তো বুঝতে পারবেন। না স্যার, আমি কোথায় সিনিয়র সিটিজেন? আমি তো বিশ্বনাথ বাড়ি বলছি, বিষ্ণুপুর থেকে স্যার। হ্যাঁ জানি তো, সিনিয়র সিটিজেন মানে হচ্ছে আমাদের ক্লাসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, হ্যাঁ সেটা ঠিক আছে স্যার। আমাদের ক্লাসটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল, কারণ আমাদের মধ্যে একজন আন্তর্জাতিক লোক আছে। স্যার, হ্যাঁ বলুন। স্যার বলছি যে এদের তাহলে রাহু হ্যাঁ, বৃষ আর মিথুন রাশিতে নাকি উচ্চস্থ হয়। এইসব আমরা পরে শিখি একটু, উচ্চস্থ আচ্ছা, নিচস্থ। হুম। তো এবার আমরা বাকি গ্রহগুলো সম্পর্কে জানবো। প্রথম গ্রহটা হচ্ছে আমাদের রাশিচক্রে যে সবচেয়ে বলবান, সে হচ্ছে রবি বা সূর্য। আমরা ছোট্টবেলা থেকে শুনে আসছি যে সূর্যই সকল শক্তির উৎস। সূর্য হচ্ছে এমন একটা গ্রহ যে আমাদের সবাইকে আলো দেয়, কালোকেও আলো দেয়, সাদাকেও আলো দেয়। তাহলে সূর্য কিন্তু কারোর জন্য ভেদভাব করে না। তাহলে যার জন্মকুণ্ডলিতে সূর্য হচ্ছে উজ্জ্বল, যার জন্মকুণ্ডলিতে সূর্য বলবান, তাহলে তার যে প্রকাশ সেটা সবাই দেখতে পাবো দূর থেকে। তাহলে একটা মানুষ প্রকাশিত হয়েছে তাকে কিভাবে দেখতে পাবো? তাকে বুঝতে পারবো সে পরিচিত। যেমন শাহরুখ খান, যেমন হচ্ছে গিয়ে মহাত্মা গান্ধী। এবার শাহরুখ খান আর মহাত্মা গান্ধীর মধ্যে একটা ডিফারেন্স আছে। একজন মরার পরেও বিখ্যাত, আর একজন বেঁচে থাকাকালীন বিখ্যাত। মরার পরে কেমন হবেন কেউ জানে না, তো টাকায় তার ছাপ আসবে। কিন্তু এই যে খ্যাতি, এই যে বিষয়, খ্যাতিটা কেন আসছে? খ্যাতিটা আসছে তিনি প্রকাশিত, তিনি উদ্ভাসিত, তার মধ্যে সূর্যের প্রভাব বেশি। সূর্য অপরাপর গ্রহদেরকে ডমিনেট করে। কিরকম করে ডমিনেট করে? দিনের বেলা আপনি চাঁদকে দেখতে পান না, পান কি? পান না।
দিনের বেলা আপনি বাকি গ্রহদেরও দেখতে পান না। তাহলে সূর্য যার মধ্যে স্ট্রং, যার জন্মকুণ্ডলিতে সূর্য বলবান, তিনি হচ্ছেন গিয়ে অপরাপর মানুষদেরকে ডমিনেট করতে পারেন। সূর্য সকল শক্তির উৎস, তাহলে যার জন্মকুণ্ডলিতে সূর্য প্রকট, তিনি হচ্ছেন গিয়ে বেশ শক্তিশালী। বর্তমান যুগে শক্তিশালী বলতে কেবলমাত্র দৈহিক শক্তি নয়, শক্তি কার আছে? যে অর্থশালী, যিনি রাজনৈতিক দিক থেকে বলবান, যিনি নিয়ন্ত্রণ করতে পারেন। কে নিয়ন্ত্রণ করতে পারেন? রাজনৈতিক নেতা। কে নিয়ন্ত্রণ করতে পারে? সরকার। কে নিয়ন্ত্রণ করতে পারে? সিস্টেম। তাহলে রাজনৈতিক নেতার কারক গ্রহ রবি, সরকারের কারক গ্রহ রবি, আর সিস্টেমের কারক গ্রহ রবি। বুঝতে পারলাম? যখন রবি আছে তখন দেখতে পাই, যখন রবি নাই তখন দেখতে পাই না। তাহলে আমার দৃষ্টি, তার কারক গ্রহ রবি। রবি হচ্ছে আত্মার কারক গ্রহ। আত্মা কোথায় থাকে? কোথাও একটা থাকে। কিন্তু যতক্ষণ রবি স্ট্রং আছে ততক্ষণ আমি বেঁচে আছি। আমার শরীরের মধ্যে আমার মূল যে আত্মশক্তি, দৈহিক শক্তি নয়, আত্মশক্তি, তার কারক গ্রহ রবি। আমার হৃদয়, হৃৎপিণ্ড, মেশিনটা, তার কারক গ্রহ রবি। হৃৎপিণ্ডের যে ধকপক, যেটা বলে যে এই মানুষটা বেঁচে আছে, সেই বিষয়ের কারক গ্রহ হচ্ছে রবি। রবি বলে দিচ্ছে, বলবে যে মানুষটা বেঁচে আছে। যে কোনো ক্ষেত্রে সরকারের প্রধান, যে কোনো সিস্টেমের হেড, এই বিষয়টার কারক গ্রহ হচ্ছে রবি। এবং রবি হচ্ছে আলটিমেট নিয়ন্ত্রক, যে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে, সে হচ্ছে রবি। আপনার পরিবারে যিনি নিয়ন্ত্রক, তিনি রবি। আপনার শরীরে যিনি নিয়ন্ত্রক, তিনি রবি। তাহলে আপনার বাড়িতে আপনার বাবা হতে পারেন, যিনি সমস্ত বিষয়কে কন্ট্রোল করছেন, গৃহকর্তা বা গৃহকর্ত্রী, তার কারক গ্রহ হচ্ছে রবি। রবির থেকেই সমস্ত গ্রহ উপগ্রহের জন্ম হয়েছে, তাই সৃষ্টির কারক গ্রহ রবি। তাই আমার সৃষ্টি হয়েছে বাবার থেকে, তাই বাবার কারক গ্রহ রবি। পরিষ্কার? তো এইবার যদি বলা হয় যে আমরা যে ঘরটার মধ্যে বসে রয়েছি, এই ঘরের মধ্যে রবি কাকে নির্দেশ করছে, তাহলে আপনারা কয়েকটা জিনিস বলতে পারবেন? দুই একটা জিনিস বলতে হবে না, আমি বলছি। প্রথম হচ্ছে গিয়ে, আমরা নিজেরা রয়েছি, আমাদের যে প্রত্যেকের মস্তিষ্ক, যেখান থেকে চিন্তার উদ্ভব হচ্ছে, তার কারক গ্রহ হচ্ছে রবি। আমাদের ঘরের মধ্যে প্রত্যেকের লাইট জ্বলছে, সেই লাইটের কারক গ্রহ হচ্ছে রবি। আমাদের যদি আলো সৃষ্টিকারী যে কোনো বিষয় থাকে, তাদের কারক গ্রহ সেটা কিন্তু রবি। আচ্ছা, এরপরে আমরা প্রত্যেকটা বিষয় সেইটার সঙ্গে সঙ্গে এগোবো, কারক গ্রহ কে কে হতে পারে। এরপরে আমরা চলে আসি চন্দ্র। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র, তার আভা আছে। মঙ্গল, তার আভা আছে। রবি, তার আভা আছে। আভা মানে লাইট, প্রভা। এবার সূর্যের আলো আর চাঁদের আলো, এর মধ্যে তফাৎ আছে। আপনারা কেউ মঙ্গলের আলো সম্পর্কে বলতে পারবেন? যে কেউ মঙ্গলের আলো, আপনাদের, আমরা অনেকেই আছি যারা জ্যোতিষ একটু একটু জানি। তন্ময় বাবু বলো, মঙ্গলের আলো কেমন? রেড কালার। না, মঙ্গলের যদি আমরা নবগ্রহ স্তোত্র পড়ি, তাহলে আমরা পাবো ধরণীর গর্ভ সম্ভূতং বিদ্যুৎ বিদ্যুৎ প্রভম। বিদ্যুৎ পুঞ্জের যেরকম প্রভা, ইলেকট্রিক স্পার্ক, ইলেকট্রিক স্পার্কের যেমন লাইট, যেটা হচ্ছে গিয়ে না তো আনন্দদায়ক, না তো সেই আলোতে কিছু দেখতে পাওয়া যায়, কিন্তু সেই আলো হচ্ছে প্রমিনেন্ট। আমরা যদি মনে করে থাকি যে পড়াশোনা করব, কখন বিদ্যুৎ চমকাবে সেই আলোতে পড়াশোনা করব, সে আমরা পড়াশোনা করতে পারবো না। চাঁদের আলোর স্নিগ্ধতা মঙ্গলের নেই, কিন্তু মঙ্গলের আলোর মধ্যে রয়েছে তীব্রতা, তীক্ষ্ণতা। তরবারি যখন ঝ্যানঝ্যান করছে, একটা স্পার্ক হয় না? লোহায় লোহায় ঘষা খেলে যে স্পার্ক হয়, চকমকি পাথরে ঠোকা লেগে যে স্পার্ক হয়, সেই যে স্পার্ক, যে চিক করে আলো জ্বলে উঠলো, সেই আলো হচ্ছে মঙ্গলের আলো। তো এবার চন্দ্রের যে আভা, তার মধ্যে স্নিগ্ধতা রয়েছে।
রবির আভায় কিন্তু স্নিগ্ধতা নেই, রবির আভায় রয়েছে তেজ। তাহলে স্নেহ, ভালোবাসা, শান্তি বা এই ধরনের যে মানবিক গুণ, সেগুলো আমরা সমস্তই পাবো চন্দ্রের কাছ থেকে। চন্দ্রের মধ্যে আমরা পাবো মাতৃত্ব, চন্দ্রের মধ্যে আমরা পাবো স্নেহ। এই মাতৃত্বের কথা একটা জিনিস আসছে, আমাদের যে গ্রহরা, এই গ্রহরা কিন্তু সবাই পুরুষ। এখানে কিন্তু স্ত্রী কারক গ্রহ আছে, স্ত্রী কারক গ্রহ চন্দ্র, স্ত্রী কারক গ্রহ শুক্র, কিন্তু চন্দ্র স্ত্রী নয়, চন্দ্র কিন্তু পুরুষ, চন্দ্রদেব, তার অনেক বউ আছে। চন্দ্রের সম্পর্কে একটা গল্প আছে পুরাণের, আপনারা চন্দ্রের 27টা বউ 27টা নক্ষত্র, এটা কি জানেন? হ্যাঁ স্যার। তো চন্দ্রের যে অমাবস্যা পূর্ণিমা কেন হয়, এটার একটা পৌরাণিক কাহিনী আছে, সেটা কি জানেন? সবাই চুপ করে আছে, তার মানে সবাই জানে। আচ্ছা, আমি একবার বলছি। তো দক্ষের 27টা মেয়ে, এই দক্ষ ওয়ার্ডটা, এইটা কিন্তু বারংবার আমরা পুরাণে পাই। সমস্ত দক্ষ কিন্তু এক নয়। সতীর পিতা দক্ষ, তিনি আবার 27 নক্ষত্রের পিতা দক্ষ নয়। অনেকগুলো দক্ষকে আমরা পুরাণে পাই। তো কোনো একটা দক্ষের 27টা মেয়ে, তারা হচ্ছে 27টা নক্ষত্র। এরা সবাই চন্দ্রকে পছন্দ করে, কারণ এরা সবাই দেখে একটা দিব্য পুরুষ, সে আকাশময় ঘুরে বেড়ায়। তো সবাই মিলে এরা ঠিক করেছে আমরা চন্দ্রকে বিয়ে করব। তো তখনকার দিনে একটা পুরুষ অনেক মহিলাকে বিয়ে করতে পারতেন। তো চন্দ্রকে নিয়ে 27টা মেয়ের সঙ্গে দক্ষ বিয়ে দিয়ে দিচ্ছে। এবার এদের মধ্যে চন্দ্র রোহিণীকে ছাড়া আর কাউকেই বেশি পছন্দ করে না, চন্দ্র রোহিণীর সঙ্গেই থাকে। তো বাকিরা গিয়ে বাবার কাছে নালিশ করেছে যে দেখো, ও রোহিণীর কাছেই থাকছে। রোহিণী হচ্ছে আকাশের 4র্থ নক্ষত্র, অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী। তো এই রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, সেখানেই সে থাকে। তো দক্ষ ডেকেছে, দেখে বলছে দেখো ভাই, তুমি তো সবাইকে বিয়ে করেছো, সবাইকে নিয়েই থাকো। তো যে ঠিক আছে থাকবো, কিন্তু কথার সঙ্গে কাজের মিল নেই। চন্দ্র চঞ্চল মানুষের, চঞ্চলমতি লোক, সে সেই রোহিণীর কাছে আবার গিয়ে উপস্থিত। তো এই ঘটনাতে রেগে গিয়ে দক্ষ অভিশাপ দিচ্ছে যে তুমি তোমার রূপের জন্য রোহিণীর কাছে যাচ্ছ, তো যাও, তোমার সব রূপগুণ শেষ, আর তোমার গ্ল্যামার সব শেষ, একদম নষ্ট। তো এইবার তো চন্দ্রের সারা দেহ কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার পরে চন্দ্র খুব এবার মন মরা হয়ে পড়ে রয়েছে। তো চন্দ্রের বউরা চন্দ্রকে খুবই ভালোবাসতো, সবাই ভালোবাসতো। তারা গিয়ে দক্ষর কাছে বলেছে, দক্ষকে বলার পরে তখন দক্ষ বলেছে ঠিক আছে, কুরুক্ষেত্র বলে একটা জায়গা আছে, তার পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়ে চন্দ্র তার স্নান করলে পরে, ওই জলাশয়ে স্নান করলে চন্দ্র তার প্রভা ফিরে পাবে। কিন্তু আমার অভিশাপটা থাকবেই, চন্দ্র এক পক্ষ তার প্রভা ফিরে পাবে, পরবর্তী পক্ষে চন্দ্র তার প্রভা হারিয়ে ফেলবে, যাতে ও সবসময় মনে থাকে যে সবকটা বউয়ের প্রতি সমান ব্যবহার করা উচিত। তো যাই হোক না কেন, যতটুকু গ্ল্যামার পাওয়া যায়, চন্দ্র গিয়ে সেই তীর্থে স্নান করলো, করে তার প্রভা ফিরে পেল। যেই মাত্র চন্দ্র তার প্রভা ফিরে পেল, তখন সেই তীর্থক্ষেত্রের নাম হলো প্রভাস তীর্থ। আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধের শেষের সময় লক্ষ্য করবেন, দুর্যোধনের সঙ্গে ভীমের যে যুদ্ধ, সেই যুদ্ধে বলরাম এসে উপস্থিত হয়েছিল। এই কুরুক্ষেত্রের যুদ্ধের যে অশান্তি, সেখান থেকে, এই অশান্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলরাম, তারপরে কৃষ্ণের পুত্র, নামটা ভুলে গেছি, কি নামটা ভুলে গেছি, তো তারা হচ্ছে গিয়ে এই যুদ্ধ থেকে বিরত থেকে তারা তীর্থ ভ্রমণের সিদ্ধান্ত নেয়। তো বিভিন্ন তীর্থ ঘুরতে ঘুরতে ওই সময়, যখন যে দিনটা দুর্যোধনের উরুভঙ্গ হওয়ার দিন, সেই দিন তারা প্রভাস তীর্থে উপস্থিত হয়েছিল। তো এই প্রভাস তীর্থের প্রভাস নামের কারণ হয়েছে এই তীর্থে স্নান করে চন্দ্র তার প্রভা ফিরে পেয়েছিল। তো এই হচ্ছে চন্দ্রের গল্প। চন্দ্রের মধ্যে মানসিক স্থিরতার অভাব রয়েছে, চন্দ্রের মধ্যে পার্সিয়ালিটি রয়েছে, চন্দ্রের মধ্যে পরিবর্তন রয়েছে। এখন সে ভালো, পরে সে মন্দ, এখন সে খুব আনন্দে আছে, পরেই সে ভ্যাঁ করে কেঁদে দিচ্ছে। আমাদের এখানে একজন চন্দ্র প্রভাবিত মানুষ আছেন,
তিনি হচ্ছেন মুনমুন ম্যাডাম। হ্যাঁ, তো এরকম হচ্ছে গিয়ে ওনার মধ্যে আমরা দেখতে পাবো। আরেকজনের মধ্যেও চন্দ্রের প্রভাব বেশ বেশি, তিনি হচ্ছেন কৃষ্ণেন্দু বাবু। সবসময় তার হচ্ছে গিয়ে মাঝে মাঝেই দেখতে পাওয়া যাবে মুড সুইং হবে, এবং কেউ কিছু বললে পরে উনি ওটাকে ভীষণ ভাবে মনে নেবেন, মনে খারাপ লাগবে, ভালো প্রশংসাটাও যেমন খুব ভালো লাগবে। এই কথাগুলো আপনাকে কে বলবো? এগুলো আমার চরিত্রের সঙ্গে ম্যাচ খায় না। হ্যাঁ, আমার চরিত্রের সঙ্গে ম্যাচ খায় না এগুলো। খায় না? আপনি ইমোশনাল নন? একেবারে উল্টোটা, মানে যারা আমার সঙ্গে বেশি বা যারা আমার সঙ্গে সম্পর্কিত তারা জানে আমি খুব স্পষ্টবাদী, ফলে মানে কোনোভাবে সেটাকে ইমোশনাল বলা যাবে না। আচ্ছা, তাহলে আমাদের জাজমেন্টে ভুল হয়েছে। না না, দুটো ব্যাপার থাকে, একটা হচ্ছে বাংলা ভাষাতে, একটা হচ্ছে সেনসিটিভ, হ্যাঁ, তাকে আমরা বলতে পারি স্পর্শকতা, একটা হচ্ছে আমরা যেটা বলতে পারি হচ্ছে আবেগপ্রবণ। হ্যাঁ, আমাকে আপনি বলতে পারেন সেনসিটিভ, কখনো ওইভাবে। সেনসিটিভ বলতে চাইছি। হ্যাঁ, তাই তো, সেটার সঙ্গে তো মানে ব্যাপার না। আর আমার তো আমি তো আমার দেখছিলাম, মানে গোষ্ঠীটা দেখছিলাম, চন্দ্রের কিন্তু ওরকম প্রভাব নেই। আমি পরে আপনাকে দেখাবো। একদম একদম, আমরা সবার কুণ্ডলী ডিসকাস করব, কিন্তু আমাদের মধ্যে আপনার মধ্যে সেনসিটিভিটি ব্যাপারটা বেশি রয়েছে। কোনো একটা পারিপার্শ্বিক ইভেন্ট, সেটা হচ্ছে গিয়ে আপনাকে অনেকটা বেশি টাচ করবে অন্যান্যদের তুলনায়। আচ্ছা, তো এটা হচ্ছে চন্দ্রের ক্যারেক্টার। চন্দ্র যে কোনো বিষয়কে ধারণ করতে পারে, আর চন্দ্রের কাছে আমরা সমস্ত এক্সপ্রেশন ওপেন করতে পারি। যেমন আমরা অনেক কথা বাবার কাছে বলতে পারি না, মায়ের কাছে গিয়ে অনেক ইজি হয়ে যাই। তো আমরাও কিন্তু চন্দ্রের যে কোয়ালিটি, চন্দ্রের যে জায়গা, সেখানে অনেকটা ইজি হয়ে যাই। তো আমরা যেমন জলের মধ্যে স্নান করলে বা জলকে ইউজ করে আমাদের ক্লান্তিকে কিছুটা কমাতে পারি, তেমনি চন্দ্রের কাছে বা চন্দ্রের আরাধনা করে, চন্দ্রের পূজা করে আমরা আমাদের মানসিক কোয়ালিটিকে বাড়াতে পারি। তো এই হলো আমাদের মোটামুটি চন্দ্র। যখনই আমাদের ধারণ ব্যাপারটা আসবে, তখনই হচ্ছে গিয়ে যে কোনো কিছুকে ধারণ করা, কনসেন্ট্রেট করা, মনঃসংযোগ, কনভিন্স করা, এই সমস্ত ক্ষেত্রে আমরা চন্দ্রের প্রভাব দেখতে পাবো। এরপরে আমরা আসব, সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল একটা স্ট্রং প্ল্যানেট, ভীষণ বলবান, আমাদের প্রতিরোধের কারক গ্রহ। মঙ্গল হচ্ছে, মঙ্গলের যে ইয়েটা আমি পড়ি, ধরণীর গর্ভ সম্ভূতং। ধরণী মানে হচ্ছে পৃথিবী, ভূমি, জমি, তার কারক গ্রহ হচ্ছে মঙ্গল। তো মঙ্গলের এই ধরণী পৃথিবীর কারক গ্রহ কেন মঙ্গল, তার একটা গল্প আছে। সেটা পুরাণে আপনারা যদি কখনো শোনেন, বীরভদ্রের কথা। শিবের জটা থেকে উৎপন্ন একটা রাক্ষস, তার নাম হচ্ছে বীরভদ্র। তো তাকে আর কি ওই দক্ষ যজ্ঞ, পাণ্ডব, এই সমস্ত কি সব এখন আমার সব মনে পড়ছে না, তো তাকে তুলে আর কি একটা আকাশে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সে পরবর্তীকালে মঙ্গল গ্রহ হিসেবে আসে। তো এখানে আর কি ভূমির একটা ইয়ে রয়েছে, যে পৃথিবীর শিবের জটা থেকে একটা চুল ছিঁড়ে তিনি আর কি ভূমিতে আছাড় মারেন, এবং সেখান থেকে ওই দানবের জন্ম হয়, তার নাম হচ্ছে বীরভদ্র। তো এইখানে ওই মঙ্গলের ব্যাপারটা, ভূমির কারক গ্রহ, ভূমির সম্পর্ক একটা আনা হয়। ধরণীর গর্ভ সম্ভূতং, গর্ভ এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে আমাদের মায়েদের গর্ভের সঙ্গে তুলনা করা যদি হয়, আমাদের যে রজ, আমাদের ডিম্বাশয়, ডিম্বাণু, ডিম্ব বা জরায়ু ইত্যাদি সমস্ত বিষয়ের কারক গ্রহ, সেটা হচ্ছে মঙ্গল। এরপরে হচ্ছে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, তার কারক গ্রহ মঙ্গল। যে কোনো ধরনের শক্তি, তার কারক গ্রহ মঙ্গল। মারামারি, যুদ্ধ, ঝগড়া, লড়াই, তার কারক গ্রহ মঙ্গল। এবার মারামারি দুরকম হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। দখলের জন্য মারামারি হতে পারে, রক্ষার জন্য মারামারি হতে পারে। শরীরের মধ্যে মারামারি হয় যখন কোনো শত্রু ঢুকে পড়ে, তখন জীবাণুদের সঙ্গে আমরা মারামারি করি। শ্বেতকণিকারা মারামারি করে, আমাদের জীবাণুগুলোকে প্রতিহত করবার চেষ্টা করে, তার কারক গ্রহ মঙ্গল। যখন পাড়ার লোকের সঙ্গে আমাদের ঝগড়া টগড়া হয়, তখন এই ঝগড়ার সময় যে ঝাঁপিয়ে পড়ে একটা লড়াই করা, ঠিক সময়ে ঠিক কথাটা মনে করে মুখে এনে বলা, তার কারক গ্রহ মঙ্গল। খেলাধুলা করব, খেলাধুলার সময় যে ট্যাকল করতে হয়, লড়াই করতে হয়, তার কারক গ্রহ মঙ্গল। গাড়ি চড়ছে, ইঞ্জিন, তার কারক গ্রহ মঙ্গল। তো এই যে ব্যাপার স্যাপার গুলো, সেগুলো হচ্ছে মঙ্গল।
কোনো একটা মানুষ খুব অ্যাক্টিভ, সমস্ত কিছুতে সে ঝাঁপিয়ে পড়ছে, তার মঙ্গলটা অ্যাক্টিভ হয়ে রয়েছে। যাদের হচ্ছে গিয়ে মঙ্গল অ্যাক্টিভ, তাদের কপালের এই জায়গাটা খুব প্রমিনেন্ট হয়, এই জায়গাটা ভীষণ প্রমিনেন্ট, চোয়ালটাও বেশ প্রমিনেন্ট হয় যাদের হচ্ছে গিয়ে মঙ্গল অ্যাক্টিভ থাকে। হাইট একটু মিডিয়াম বা শর্টের দিকে হয়, কিন্তু হাইট শর্ট হলেও তাদের চেহারা কিন্তু বেশ গাট্টা গোট্টা হয়, হাতের এই সমস্ত জায়গাগুলো বেশ স্ট্রং টাইপের এবং শিরাটিরা দেখতে পাওয়া যায়, এবং একটা সলিড শারীরিক গঠন সেটা হলো গিয়ে দেখতে পাওয়া যায় যাদের হচ্ছে গিয়ে মঙ্গল অ্যাক্টিভ থাকে। আর যারা হচ্ছে গিয়ে ধরুন খেলাধুলা বা এই সমস্ত নাচ এদের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু মঙ্গল অ্যাক্টিভ, কিন্তু তাদের সঙ্গে কিছু স্কিল রয়েছে। মঙ্গল মারামারি করতে পারে ভালো, কিন্তু মঙ্গলের কাছে স্কিল নেই। যখন স্কিল চলে আসবে, দক্ষতা, কোনো একটা কিছুকে, একটা আর্ট, ধরুন কেউ একজন ক্যারাটে বা কুংফু তার সঙ্গে রিলেটেড, তারও কিন্তু একটা আর্ট আছে। এবার এই যে আর্ট, এই যে স্কিল, সেইটা কিন্তু মঙ্গলের নেই। তো এবার যদি আমরা একটা কামারশালায় যাই বা কামারশালা, সেখানে যে কাজগুলো হচ্ছে তার কারক গ্রহ হচ্ছে মঙ্গল, কিন্তু যখন কামারশালায় ওই উনুনটা পেটানো হচ্ছে তার কারক গ্রহ হলো মঙ্গল। কিন্তু এবার যখন একদম সুন্দর শান দিয়ে ধার দিয়ে একদম স্মুথ সুন্দর একটা জিনিস তৈরি হলো, তখন কিন্তু তার মধ্যে চলে আসবে নান্দনিকতা। সেই নান্দনিকতা যখন আসবে, তখন কিন্তু আমরা পাবো শুক্রকে। ধরুন একটা কসাইখানায় আপনি গেছেন, সব কসাই, সব যারা মাংস কাটে, তারা কিন্তু বোনলেস পিস কাটতে পারছে না, বা বোনলেস বা স্পেশাল কোনো পিস, হ্যাঁ, সেটা কিন্তু সবাই কাটতে পারছে না। সেটা দেখা যাচ্ছে যে দোকানের একটা মিস্ত্রি কাটে। তাহলে সব কসাইয়ের কারক গ্রহ হচ্ছে মঙ্গল, যারা মাংস কাটবে সবার কারক গ্রহ মঙ্গল। আপনাকে এসে যদি একজন বলে যে দেখুন তো আমি মুরগির মাংসের ব্যবসা করব, আবার হবে কিনা, তাহলে আপনাকে খুঁজতে হবে যে তার কাজের জায়গাগুলোর সঙ্গে মঙ্গলের সম্পর্ক হচ্ছে কিনা। তাহলে এইবার যখনই মঙ্গলের সম্পর্ক হলো, তাহলে সে খুব ভালো কসাই হতে পারবে কখন, যখন তার মধ্যে পারফেকশন আসবে। পারফেকশন মঙ্গলের নেই, মঙ্গল হচ্ছে গিয়ে দমাদ্দম করলো, যেই মাত্র শুক্র এলো তখন হচ্ছে গিয়ে পারফেকশন আসবে। আমাদের সবার বাড়িতে মঙ্গলের কয়েকটা ক্ষেত্র আছে। কি কি ক্ষেত্র থাকতে পারে? রান্নাঘর, রান্নাঘরের মধ্যে যে চুলাটা, যেখানে আমরা রান্না করছি, সেইটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। সবাই রান্না করতে পারি, জলের মধ্যে আলু নেব, সিদ্ধ করব, রান্না হয়ে যাবে। কিন্তু ওই আলু সিদ্ধটাকে যার শুক্র অ্যাক্টিভ, সে কিন্তু একটা দারুণ প্রেজেন্টেশন দেবে। এইবার দেখা গেল শুক্রটা অ্যাক্টিভ হয়েছে কোথায়? পায়ে এসে। তাহলে কিন্তু তার আলুর প্রেজেন্টেশন ভালো হবে না। তার আলু শুক্রটা যদি হাতের কাছে আসে, আমাদের রাশিচক্রে হাত আছে, হাতের কাছে যদি আমরা শুক্রটাকে পাই, তখন কিন্তু তার যে আলু ভাতে মাখবে, সেই মাখা বা আলু ভাতের টেস্ট সেটা ভীষণ ভালো হবে। একজন মানুষ খুব রান্না করতে পছন্দ করে, কিন্তু রান্নার টেস্ট আসে না। রান্না করতে পছন্দ করা, এটা হচ্ছে গিয়ে মঙ্গলের গুণ। রান্না করা মানেই ভীষণ টেস্ট, এইটা হচ্ছে শুক্রের গুণ। রান্না করে খাওয়াতে ভালোবাসা, এইটা হচ্ছে চন্দ্রের গুণ। রাঁধুনি হিসেবে সারা পৃথিবীতে পরিচিত হয়ে গেছে, এইটা হচ্ছে রবির গুণ। আর সে রান্না করছে, তার রান্না খেয়ে কখনো অ্যাসিডিটি হচ্ছে না, এইটা হচ্ছে বৃহস্পতির গুণ। বোঝা গেল একটু একটু? তো আমরা যদি গ্রহগুলোকে বুঝতে পারি, তাহলে হচ্ছে আমরা সবাইকে বুঝতে পারবো। তাহলে আমার পরিবারে মঙ্গলটাকে, পরিবারের মধ্যে মঙ্গল হচ্ছে আমার ভাই বা আমার বোন, যার জন্মের পরে আমার আদর আপ্যায়ন একটুখানি কমে গেল। আমার পরিবারের মধ্যে মঙ্গল হচ্ছে সেই লোকটা যার সঙ্গে আমি সবচেয়ে বেশি মারামারি করার সুযোগ পেয়েছি। তাহলে ভাই বোন স্বাভাবিকভাবে, তাই না? এ হচ্ছে গিয়ে, বা মঙ্গল হচ্ছে এমন একটা প্রাণী যার সৃষ্টি আমার জন্য কিছুটা হলেও দুঃখ সৃষ্টি করেছে। তাহলে আমার কাছে আমার ভাই যদি মঙ্গল হয়, তাহলে আমার দাদার কাছে আমি মঙ্গল।
তাই না? হ্যাঁ, হ্যাঁ স্যার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা। আর রবি যদি আত্মার কারক গ্রহ হয়, আর চন্দ্র যদি বা রবি যদি বাবার কারক গ্রহ হয়, তাহলে আমার কাছে আমার বাবা হচ্ছে আমার রবি, হুম, আবার আমার বাবার কাছে তার বাবা হচ্ছে তার রবি। তাহলে এই গ্রহগুলো কিন্তু ম্যান টু ম্যান চেঞ্জ হবে, পাল্টাবে। এইটা হচ্ছে গিয়ে আমাদেরকে বুঝতে হবে। তাহলে মঙ্গল সম্পর্কে আমরা একটুখানি মোটামুটি বুঝলাম। তো এবার আমার কাছে হচ্ছে গিয়ে একটা দাড়ি কাটার যন্ত্র আছে। তো এবার সেই দাড়ি কাটার যন্ত্রটা ধরে নিচ্ছে একটা খুর আছে, একটা খুর সেফটি রেজার নয়, খুর আছে। তো সেই খুরটাকে আমি বিভিন্ন কাজে ব্যবহার করি। কখনো আমি সেটাকে দাড়ি কাটার কাজে ব্যবহার করি, কখনো আবার আমি সেই খুঁটটাকে দিয়ে, আমি একটা গুন্ডা মস্তান প্রকৃতির লোক, আমি মাঝে মাঝে মানুষকে ধমকানো, মার্ডার টার্ডার করা, এই সমস্ত কাজেও ব্যবহার করি। তাহলে এই দুটো কাজের সময় খুরের কারকতা চেঞ্জ হবে। একটা সময় খুরের কারকতার মধ্যে দুবারই কিন্তু আমি কাটছি, একবার আমি গলা কাটছি, একবার আমি দাড়ি কাটছি। তাহলে যখন আমি গলা কাটছি সেটার মধ্যে আসছে হিংসা, আর যখন আমি দাড়ি কাটছি তখন আমার মধ্যে আসছে নিজেকে সুন্দর করার চেষ্টা, তাই না? তাহলে দুটো সময় মঙ্গলের সঙ্গে যুক্ত গ্রহ পাল্টাবে। মঙ্গলের সঙ্গে যে গ্রহদের সম্পর্ক, খুরের কারক গ্রহ মঙ্গল, যখন সে কাটছে তার কারক গ্রহ মঙ্গল, কিন্তু এক সময় আসছে সৌন্দর্য মানে শুক্র, এক সময় আসছে হিংসা মানে রাহু। তাহলে এইবার হচ্ছে গিয়ে গ্রহের গুণ পাল্টালো। তাহলে যখন মঙ্গল শুক্রের যোগ হলো, তখন একজন মানুষ হলো ভীষণ সুন্দরের পূজারী, সে একজন খুব ভালো প্রেমিক। আর যখন মঙ্গল রাহু যোগ হলো, তখন সে হলো বদমাশ, তার মধ্যে এলো হিংসাত্মক গুণ। মঙ্গল হচ্ছে আমার মাসলের কারক গ্রহ, আমার পেশির কারক গ্রহ, আমার রক্তের কারক গ্রহ হচ্ছে মঙ্গল, আমার গায়ের জোর, তার কারক গ্রহ হলো মঙ্গল। এইবার জোর আছে দুজনের গায়ে, একজন সিপাহীর গায়ে জোর আছে, আবার একজন ডাকাতের গায়েও জোর আছে। কিন্তু কখন সে সিপাহী, কখন সে ডাকাত? একজন সিপাহী, ধরে নিন আমার দেশের একজন সিপাহী, সে কিন্তু পাকিস্তানের জন্য শত্রু বা বাংলাদেশের জন্য হতে পারে শত্রু, কারণ সে হচ্ছে গিয়ে বাংলাদেশ পাকিস্তান তাদের থেকে ভারতকে রক্ষা করছে। আবার বাংলাদেশের একজন সিপাহী, সে বাংলাদেশের রক্ষাকর্তা, কিন্তু ভারতের কাছে সে শত্রুপক্ষের লোক, তাই না? তাইলে একদিক থেকে হচ্ছে রক্ষাকর্তা, আর একদিক থেকে সেই লোকটাই হচ্ছে শত্রু। তাহলে যে দেখছে তার দেখার উপরে কিন্তু পরিবর্তিত হবে যে ওই দিকের মানুষটা কি মঙ্গল বৃহস্পতি, না ওই দিকের মানুষটা মঙ্গল রাহু। মানুষটা কিন্তু একটাই মানুষ, তার হাতে কি রয়েছে? গান রয়েছে, বন্দুক রয়েছে। যখনই মানুষের হাতে বন্দুক এলো, তখনই হলো মঙ্গল জেগে উঠলো। কারণ বন্দুকের যে ফায়ার, বন্দুকের যে আগুন, স্পার্ক, ঝটাক করে গুলি বেরিয়ে এলো, এই যে এনার্জি, এই যে শক্তি, পুরোটাই হচ্ছে মঙ্গল। তাহলে এই মঙ্গল যখন বৃহস্পতি বা রবির সঙ্গে সম্পর্ক পেল, তখন সে হলো রক্ষাকর্তা। আবার এই মঙ্গলই যখন রাহুর সঙ্গে সম্পর্ক করলো, তখন সেই মঙ্গল হয়ে গেল শত্রু বা বিপক্ষের শত্রু। মজার জিনিস দেখুন, একটাই মানুষ প্রথমে ছিল সরকারি চাকরি করছে, আর্মি অফিসার, তখনও সে মঙ্গল, আর্মি থেকে রিটায়ার করলো, রিটায়ার করে সে ব্যাংকের সিকিউরিটি গার্ড হয়ে গেল, তখনও সে মঙ্গল। বা সে কোনো একটা প্রাইভেট সিকিউরিটি গার্ড হয়ে গেল। তাহলে এক সময় সে দেশ রক্ষা করছিল, এখন সে ব্যাংক রক্ষা করছে বা কোনো একজন মানুষকে রক্ষা করছে। তাহলে মঙ্গলের যে কোয়ালিটি, তার কাছে সবসময় বন্দুক আছে, সবসময় সে গানম্যান। যত তার দিন যাচ্ছে, যত তার পরিবর্তন হচ্ছে, কখনো সে দেশ রক্ষা করছে মঙ্গলের সঙ্গে রবি, কখনো সে ব্যাংক রক্ষা করছে মঙ্গলের সঙ্গে বুধ বৃহস্পতি, কখনো সে মানুষকে রক্ষা করছে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি বা মঙ্গলের সঙ্গে পার্শিয়ালি চন্দ্র বলা যেতে পারে। তো এই যে পরিবর্তন হচ্ছে,
গ্রহের ক্যারেক্টার, এইটা আপনাদেরকে বুঝতে হবে। এখানে আপনারা যারা বসে আছেন তারা প্রত্যেকেই জ্যোতিষ। জ্যোতিষ এমন একটা সাবজেক্ট নয় যেটা আপনাকে নতুন করে শিখতে হবে। আপনার শিখতে হবে খানিকটা গ্রামার, কিভাবে আপনি বলবেন, কতটুকু আপনি বলবেন। আপনার কাছে মশলাপাতি সমস্তই আছে, আপনি জানেন রান্না করতে হয়, জানেন বলেই এখানে বসে আছেন। আপনার গ্রহ অবস্থান ম্যাচ করছে বলেই আপনারা হচ্ছে জ্যোতিষ শিখবার জন্য 2 ঘন্টা করে টাইম বরবাদ করছেন। গ্রহ অবস্থান আছে বলেই আপনারা রয়েছেন, তাই অলরেডি আপনারা জ্যোতিষ। যে জায়গাটার গ্যাপ রয়েছে সেটা হচ্ছে কিছু গ্রামার, কিছু টেকনিক, যে ভাষার প্রয়োগ, আমরা ক্লায়েন্টকে কি বলবো, কতটা বলবো, কেন বলবো, কোথায় আমাদের লিমিটেশন, কতটা আমরা পারি না, এই গ্যাপটুকু আমাদের হাতে রয়েছে। সেইটুকু আমি আপনাদেরকে শেখাতে পারবো। কিভাবে জ্যোতিষ করবেন সেটা আমি শেখাতে পারবো, কিন্তু জ্যোতিষ শাস্ত্র অলরেডি আপনারা জেনে আছেন। জ্যোতিষ বোধ, জ্ঞান, এটা আপনাদের মধ্যে অটোমেটিক্যালি রয়েছে। যার যা ল্যাকিং রয়েছে সেটার জন্য প্রচুর ইউটিউব ভিডিও রয়েছে, প্রচুর বই রয়েছে, আপনি শিখে যেতে পারবেন। কিন্তু এই গ্রামার, এই ধরে দেওয়া, সেইটা আমি আপনাদেরকে দেখাবো। তো মনে হচ্ছে ক্লাসটা আপনাদের খুব একটা খারাপ লাগছে না। যাই হোক, এরপর আমরা আরেকটা গ্রহতে আসি। আচ্ছা, মঙ্গলের আরো কিছু বিষয় রয়েছে। আমাদের যৌবনের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। যখনই মঙ্গল স্ট্রং থাকছে, যে বয়সে মঙ্গল অ্যাক্টিভ হচ্ছে, মঙ্গলের দশা চলছে, সেই সময় আমাদের যৌবন কিন্তু অ্যাক্টিভ। আমাদের যৌবনের কারক গ্রহ, আমাদের যৌবনের যে গুণাবলী, যৌবনের যে শক্তি, উন্মাদনা, তার কারক গ্রহ হচ্ছে মঙ্গল। একটা জিনিস দেখবেন যে আমরা যারা আস্তে আস্তে বড় হয়েছি, একটা সময় আমাদের এক ধরনের মিউজিক ভালো লাগতো, আস্তে আস্তে আমাদের সেন্স, আমাদের টেস্ট, এগুলো চেঞ্জ হয়ে গেছে। একটা সময় সুপারহিট মোকাবিলা দেখতে দিত না বলে খুব রাগ হতো, আর এখন আমি ভাবি আমার মেয়ে কি দেখে এগুলো, এখন আমার রবীন্দ্রসঙ্গীত, গজল এগুলো শুনতে ভালো লাগে। তো ওই যে উন্মাদনা, ওই সময় যে মিউজিক, যে জার্ক, এটা ভালো লাগতো, তার কারণ ছিল ওই সময় মঙ্গলটা হাইলি অ্যাক্টিভ ছিল। এবার এখন আস্তে আস্তে বৃহস্পতির অ্যাক্টিভিশনে আমরা যাচ্ছি। এখন একটু ধীর স্থির, ঈশ্বরের সঙ্গে লিঙ্ক হয়, মন শান্ত হয়, স্তিমিত হয়, ভাবতে ভালো লাগে, এইরকম গান পছন্দ হচ্ছে। এরপরে আস্তে আস্তে আমরা আরো বয়স বাড়বে, তখন শনি অ্যাক্টিভেটেড হবে এবং আমরা আস্তে আস্তে ব্যথা, যন্ত্রণা, রোগের মধ্যে পড়বো। এখন রয়েছি দায়িত্বের ফেজে। এখন বাচ্চা বড় করব, বিয়ে টিয়ে করে, সংসার পাতি করে, এই ফেজটা হচ্ছে দায়িত্বের ফেজ, এটা হচ্ছে পালন। এখন বৃহস্পতি অ্যাক্টিভ। এরপরে হচ্ছে আমাদের বার্ধক্য আসবে, বানপ্রস্থ, বার্ধক্য, সন্ন্যাস, ওইসব আসবে, তখন শনি অ্যাক্টিভ হবে। তারপরে আস্তে আস্তে মেবি প্যারালাইসিস হয়ে যাবে বা স্বাভাবিকভাবেই চলন শক্তি নষ্ট হয়ে যাবে, তখন আস্তে আস্তে কেতুর ফেজে আমরা পড়বো। আমরা যারা জ্যোতিষ চর্চা করতে বসে আছি, আমাদের ম্যাক্সিমাম মানুষের অষ্টম ভাবের সাথে কেতুর সম্পর্ক আছে, ম্যাক্সিমামের কোনো না কোনো ভাবে আছে বলেই বসে আছি এখানে, নইলে জ্যোতিষ ভালো লাগতো না, এই বকবক আপনাদের বেকার লাগতো, শুনতে পারতেন না, কান ব্যথা হয়ে যেত। কিন্তু যেহেতু ব্যথা হচ্ছে না, তাই জন্য আপনাদের প্রত্যেকের অষ্টম ভাবের সঙ্গে কোনো না কোনো ভাবে কেতুর রিলেশনশিপ আছে, এবং আছে বলেই আপনারা জ্যোতিষ শিখছেন। যাই হোক, আমরা পরের গ্রহটা চলে যাই। এরপরে আমাদের হচ্ছে গ্রহ, সেটা হচ্ছে শুক্র। শুক্র একটা অদ্ভুত গ্রহ, ভয়ঙ্কর গরম কিন্তু সফট। শুক্র হচ্ছে প্রচন্ড উত্তপ্ত গ্রহ, শুক্রের কিন্তু তেজ আছে। হ্যাঁ, আমাদের যে কামনা, বাসনা, ভোগ, প্রচুর টাকা পয়সা, আনন্দ, বিলাস, একটা সাধারণ মানুষ জীবনে যা চায়, রূপ, গুণ, শান্তি, তৃপ্তি, সবকিছুর কারক গ্রহ হচ্ছে শুক্র। প্রচুর টাকা পয়সা, দারুণ বাড়ি, ফাটাফাটি গাড়ি, সবকিছুর কারক গ্রহ হচ্ছে শুক্র। কিন্তু বেচারা খুব সেন্সিটিভ, ছোঁয়া লাগলেই পীড়িত হয়। যেমন একটা জলভরা বেলুন, তাকে ছুলে পরেই ফেটে ফুটে একাকার হয়ে যায়, শুক্রের ক্যারেক্টারটাও সেরকম।
যদি আপনি রাস্তা দিয়ে যা কিছু দেখে আপনার মনে হবে বাহ বাহ, তার কারক গ্রহ হচ্ছে শুক্র। দেখেই মনে হচ্ছে কি সুন্দর, যদি আমার হতো, কারক গ্রহ হচ্ছে শুক্র। যা কিছুর বাহ্যিক সৌন্দর্য আছে তার কারক গ্রহ হচ্ছে শুক্র। এখানে কিন্তু আভ্যন্তরীণ সৌন্দর্য, আভ্যন্তরীণ ফিলিংস নয়, এখানে হচ্ছে বাহ্যিক সেই ব্যাপারটার কারক গ্রহ হচ্ছে শুক্র। আপনার বাড়ি বানাচ্ছেন, বাড়ির লাস্ট ফিনিশিং যে রংটা করে দিলেন, কারক গ্রহ হচ্ছে শুক্র। প্রথমে লোহার খাঁচা হলো, কারক গ্রহ শনি। সিমেন্ট টিমেন্ট দিয়ে বেশ বড় সড়ো করে একটা তাগড়াই জিনিস বানালেন, কারক গ্রহ মঙ্গল। প্লাস্টার করলেন, কারক গ্রহ বৃহস্পতি। আলটিমেটলি রং করবেন, রং করাবার পরেই সঙ্গে সঙ্গে কি হলো, একটা সুন্দর পছন্দসই রং টং করে বাড়িটা একদম জবরদস্ত হয়ে গেল। কারক গ্রহ হলো শুক্র। এখানে কিন্তু শেষ না, কি রং করিয়েছেন তার উপরে শুক্রের সঙ্গে সঙ্গে কারক গ্রহ চেঞ্জ হবে। শুক্রের সঙ্গে যদি কারক গ্রহ ভালো থাকে তবেই আপনার বাড়িটা বাইরের লোকেদের অ্যাট্রাক্ট করবে। বাড়িটা দেখে লোক বলবে বড়িয়া হ্যায়। তো এই যে বিষয়টা, এইটা হচ্ছে এই যে টেস্ট, এইটা হচ্ছে শুক্র দেবে। আপনি ছবি আঁকছেন, যা কিছু আঁকছেন হিজিবিজি করে সুন্দর হয়ে গেল, তার ব্যাপারটা হচ্ছে গিয়ে সেইটা দেবে শুক্র। গান গাইছেন, কি গান করছেন, যাই গাইছেন সেটাই হচ্ছে সুর, যাই বলবেন সেটাই হচ্ছে গান। এই যে আলটিমেট ফিনিশিং, এইটা হচ্ছে শুক্রের। শুক্রের বিদ্যা সেটা হচ্ছে অ্যাপ্লাইড বিদ্যা। আমাদের জ্যোতিষ শাস্ত্রে দুটো মাস্টার মশাই আছে, একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে শুক্র। বৃহস্পতির কাছে সমস্ত জ্ঞান আছে, সেই জ্ঞানের অ্যাপ্লিকেশন নেই। বৃহস্পতি পড়ায় ভালো আর শুক্র করায় ভালো। করায় মানে ইমপ্লিমেন্টেশন, প্রয়োগ, তার কারক গ্রহ হচ্ছে শুক্র। জ্যোতিষ শাস্ত্র সবাই করেছে, কিন্তু তন্ময় যা বলে তাই মিলে যায়, তার মানে হচ্ছে তন্ময়ের শুক্রটা ভালো। তো জেনারেলি আমাদের যদি কারোর বৃহস্পতি কোনোভাবে পীড়িত হয় তাহলে অল্প বয়সে তারা একটু মোটাসোটা হয়ে যায়। তো শুক্র আর বৃহস্পতি এদেরকে আমরা শত্রু হিসেবেই দেখি, কিন্তু এদের মধ্যে একটা মিল রয়েছে। বৃহস্পতির একটা পুত্র ছিল, তার নাম ছিল কচ। আপনারা কি জানেন কচের নাম শুনেছেন? না স্যার। শোনেন। তো আগে যখন দেবতাদের হাতে অমৃত আসেনি, তখন অসুরদের সঙ্গে মারামারি হলেই দেবতারা বেজায় মার খেত আর প্রচুর দেবতা মারা যেত। তো কিন্তু অসুররাও মারা যেত, কিন্তু অসুরদের যে গুরু শুক্রাচার্য, তার কাছে ছিল মৃত সঞ্জীবনী বিদ্যা। তাহলে এটা মাথায় রাখতে হবে, মৃত সঞ্জীবনী বিদ্যা তার মানে হচ্ছে কি আলটিমেট ট্রিটমেন্ট, যেখানে মরা মানুষকে বাঁচিয়ে তোলা যায়। এরকম একটা বৈদ্য যে মরা মানুষকে বাঁচিয়ে তুলতে পারে। তো বৃহস্পতি সব জানে, কিন্তু মরা মানুষকে বাঁচাতে পারে না। তো বৃহস্পতিকে বললো যে যাও তুমি গিয়ে শুক্রের কাছ থেকে শিখে টিকে আসো। তো বৃহস্পতির রয়েছে ইগো, ওই যে না আমি দেবতাদের গুরু, ওদের কাছে শিখতে যেতে পারি। মাথায় রাখবেন ইগো, বৃহস্পতির রয়েছে ইগো। কিসের ইগো? জ্ঞানের ইগো। তাহলে বৃহস্পতি যখনই স্ট্রং হবে তখন আমার মনে হবে যে আমি সব জানি, বাকিরা কিছু জানে না। ইগোতে যেতে পারলো না, তখন বৃহস্পতি বলছে এদিকে চাকরি যায় যায় অবস্থা, বলছে মরা দেবতাদের বাঁচাতে না পারলে পরে তোমার কিন্তু চাকরি থাকবে না। তখন বৃহস্পতি বললো এই তাহলে একটা কাজ করি, আমার ছেলেটা আছে, ছেলেটাকে পাঠিয়ে দিই। তো বৃহস্পতির ছেলে হচ্ছে কচ। তো কচকে বললো যে যা তুই গিয়ে শুক্রাচার্যের সেবা টেবা করে ওর কাছ থেকে মৃত সঞ্জীবনী শিখে আয়। তখনকার দিনে গুরুদের মধ্যে একটা ব্যাপার ছিল, কেউ যদি শিখতে চায় তাকে শিক্ষা দিতে হবে। তো কচ আরেক গুরুর পুত্র বৃহস্পতির কাছে এসে শুক্রের কাছে এসে বলেছে আমাকে শিক্ষা দিন। তো গুরু শুক্রাচার্য সে বলেছে ঠিক আছে, থাকো আশ্রমে, সেবা করো, সেবা করতে করতে যা শিখতে পারো শিখবে। তো কচ সুযোগে আছে কিভাবে শিখবো। আর শুক্রাচার্যের যারা সাঙ্গপাঙ্গ অসুররা, তারা সুযোগে আছে কিভাবে এই কচকে মারবো।
আর ইতিমধ্যে শুক্রাচার্যের মেয়ের নাম হচ্ছে দেবযানী। সেই দেবযানী ভাবছে যে কিভাবে এই শুক্রাচার্যকে কিভাবে হচ্ছে গিয়ে কচকে একটু পটাবো। কচকে দেখতে ব্যাপক সুন্দর, আশেপাশে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুর, তার মধ্যে দেবপুত্র কচ, দেখেই ভালো লাগছে। তো এবার সবাই যে যার মতো ইয়েতে রয়েছে, মজায় রয়েছে। তো এবার সময় সুযোগ পেয়ে দেবযানী কচকে ভালোবাসতে শুরু করেছে মনে মনে, কিন্তু বলতে পারছে না। ইতিমধ্যে দৈত্যরা সুযোগে আছে কখন কচকে মেরে ফেলবে। তো একদিন সময় সুযোগ পেয়ে কচকে মেরে ফেলেছে। তো এবার কচ ফেরে না, দেবযানীর মুখ আস্তে আস্তে ফুলতে 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 আরো বড় হয়ে গেছে, মনের দুঃখে খুব দুঃখ। তো গিয়ে বলেছে, বাবা কচ কোথায়, কচ আসছে না। তো শুক্রাচার্য ধ্যানে বুঝতে পেরেছে যে সাগরেদরা কচকে মেরে ফেলেছে। তো মেরে ফেলার পরে তো বাঁচানো কোনো ব্যাপারই না, মৃত সঞ্জীবনী মন্ত্র টক করে বলেছে, কচ জেগে উঠেছে। জেগে উঠে দেবযানী খুশি, অসুররা মহা দুঃখী। কচ মহা আনন্দে গুরুর সেবা করে যাচ্ছে। কিছুদিন পরে সুযোগ পেয়ে আবার অসুররা কচকে মেরে ফেলেছে, মেরে এবার কুচি কুচি করে ভাসিয়ে দিয়েছে। তো শুক্রাচার্যকে দেবযানী গিয়ে বলেছে কচকে বাঁচিয়ে তুলতেই হবে। সে আবার বাঁচিয়ে তুলেছে। তো অসুররা দেখেছে এ তো মহা বিপদ, এইভাবে চলবে না, একটা এমন রাস্তা করতে হবে যাতে কচকে কোনোভাবেই বাঁচানো না যায়। তো কি করেছে, কচকে কুচি কুচি করে কেটে মাংস রান্না করে শুক্রাচার্যকে খাইয়ে দিয়েছে। তো এবার একদিন গেছে, কচ নেই। দেবযানীর মনের মধ্যে আবার ডেকেছে যে কোথায় গেল কচ। তখন আবার বাবার কাছে এসছে, বাবাকে বলেছে, বাবা কচকে মনে হয় ওরা আবার মেরে ফেলেছে, বাঁচিয়ে তোলো। এবার কচকে শুক্রাচার্য যেই মৃত সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করতে গেছে, সঙ্গে সঙ্গে পেটের মধ্যে গুড়গুড় করে কচ আর কি উঠেছে। তখন শুক্রাচার্য বুঝতে পেরেছে যে কচকে যদি বাঁচাই তাইলে পরে কিন্তু আমি মরে যাব। এবার এদিকে দেবযানী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো শুক্রাচার্য দেখেছে এ তো মহা বিপদ। তখন কচের আত্মার সঙ্গে সংযোগ করেছে, করে বলেছে, তোমাকে আমি মৃত সঞ্জীবনী বিদ্যা শেখাবো, তুমি যখন আমাকে বিদীর্ণ করে বেরিয়ে আসবে তখন আমাকে তুমি বাঁচিয়ে তুলবে। তখন বলছে, নিশ্চয়ই গুরুদেব। তো কচকে এবার মৃত সঞ্জীবনী বিদ্যা দান করতে হয়েছে বাধ্য হয়ে। কচ বেরিয়ে এসছে, বেরিয়ে এসে তখন শুক্রাচার্যকে আবার বাঁচিয়ে তুলেছে। বাঁচিয়ে তুলবার পরে এবার তো কচের সবকিছু শেখা হয়ে গেছে, এবার ফিরে যাবে। তখন দেবযানী বলছে যে তুমি আমাকে বিয়ে করো। তো কচ বলছে, না, তোমাকে তো আমি বিয়ে করতে পারি না, কারণ আমি তোমার বাবার পেট থেকে বেরিয়ে এসেছি। তার মানে সেই হিসেব অনুযায়ী আমি হচ্ছি তোমার বোন, তুমি হচ্ছে আমার বোন, কারণ তোমার বাবার থেকেই আমার উৎপত্তি হয়েছে। তো বলছে, না, আমাকে বিয়ে করতেই হবে। তো বলছে, না, তোমাকে তো আমি বিয়ে করতে পারি না। তো তখন বলছে, তোমাকে তাহলে আমি অভিশাপ দিচ্ছি যে তুমি কখনো এই বিদ্যা প্রয়োগ করতে পারবে না। তখন কচ বলল যে ঠিক আছে, তুমি অকারণেই আমাকে অভিশাপ দিলে, কিন্তু এর আমি প্রয়োগ করতে না পারলেও আমি মানুষকে শেখাবো এবং সেই শিক্ষা তারা প্রয়োগ করতে পারবে, কিন্তু তুমি যে আমাকে শাপ দিলে এর জন্য তোমার নিজ কুলে বিয়ে হবে। তো এর পরবর্তীকালে আমরা দেখতে পাই যে দেবযানীর বিয়ে হয় যজাতি নামে এক রাজার সাথে। যজাতির দুই বউ, একটা হচ্ছে শর্মিষ্ঠা আর একটা হচ্ছে দেবযানী। তো শর্মিষ্ঠার একটা ছেলে, ছোট ছেলে, তার নাম হচ্ছে পুরু। এই পুরুর পরবর্তীকালে 7 না 17 এরকম পুরুষ পরে জন্ম নেয় রাজা শান্তনু, এবং সেই সময় থেকেই শুরু হয় মহাভারতের কাহিনী। তো মহাভারতের কাহিনীর একটা অংশ, তার মধ্যে এই শর্মিষ্ঠা, দেবযানী, কচ এরা আর কি যুক্ত রয়েছেন। তো এই যে ঘটনাটা, ইগো, এই যে শুক্রের কাছে পারফেকশন, আলটিমেট নলেজ, যে নলেজের এফেক্ট রয়েছে, একজন ভীষণ ভালো ডাক্তারি জানে আর একজন কম জানে কিন্তু খুব ভালো অপারেশন করতে পারে। এই যে খুব ভালো অপারেশন, পারফেকশন, এই জায়গাটা হচ্ছে শুক্রের এফেক্ট। যারা যারা আমরা শুক্র প্রভাবিত লোক,
তারা আমরা সবসময় চেষ্টা করি যে কোনো জিনিসকে পারফেক্ট করবার, যে কোনো জিনিসকে একদম নিখুঁত ভাবে সম্পূর্ণ করবার। আমরা যদি আমাদের নিজেদের ঘরবাড়িগুলোকে দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কার কার উপরে শুক্রের কেমন কেমন প্রভাব রয়েছে। যাদের শুক্রের প্রভাব বেশি তারা ছোট জিনিস, অল্প জিনিস সেগুলোকে খুব ভালো গুছিয়ে রাখবেন। আর যাদের মধ্যে শুক্রের প্রভাব কম তাদের বিষয়গুলো কিন্তু ছড়ানো ছেটানোই থাকবে। তারা সেজে গুজে থাকতে ভালোবাসবেন, নিজেকে সবসময় প্রেজেন্টেবল করে রাখতে চাইবেন। তাদের কি আছে কি নেই সেটা বড় কথা নয়, কিন্তু প্রেজেন্টেশন সেটা হচ্ছে সবসময় ভালো। আশেপাশের পাড়ায় বন্ধু বান্ধবের মধ্যে আপনারা সব সময় এই শুক্র প্রভাবিত কিছু মানুষকে দেখতে পাবেন, তারা সব সময় নিজেদেরকে পরিপাটি করে রাখে। আমাদের মধ্যে কোনো কোনো মানুষের আছে হাতের কাজ খুব ভালো, হাত তো সবার আছে, কিন্তু হাতের কাজ সবার কি খুব ভালো? তাহলে যার হাতের কাজটা খুব ভালো তার শুক্রটা খুব অ্যাক্টিভ, কিন্তু কিছু কিছু মানুষকে পাবেন হাতের কাজ ভালো হওয়া সত্ত্বেও আলটিমেটলি অলস, কাজ করতে চায় না, তার কিন্তু মঙ্গলটা খারাপ। মঙ্গল যখন অ্যাক্টিভ তখন সে কাজ করতেও চাইছে, তার সঙ্গে শুক্র অ্যাক্টিভ, নিখুঁতভাবে কাজ করছে। মঙ্গলটা ডিস্টার্ব, নিখুঁতভাবে কাজ করতে পারে কিন্তু শেষ পর্যন্ত করে না, এনার্জির অভাব। মঙ্গল খুব স্ট্রং, শুক্রটা দুর্বল, শেষ পর্যন্ত কাজ শুরু করে, কাজটাও করে কিন্তু শেষ পর্যন্ত করতে পারে না। তীরে এসে বহু সময় তরি ডোবায়, আবার নতুন তরি বানিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সবসময় কিছু না কিছু করছে। আমাদের মনের মধ্যে যে কামনা তার কারক গ্রহ হচ্ছে শুক্র। শরীরের মধ্যে যত হরমোন তার কারক গ্রহ হচ্ছে শুক্র। পড়াশোনার মধ্যে যে রসায়ন তার কারক গ্রহ শুক্র। পড়াশোনার মধ্যে যে কমপ্লিকেশন তার কারক গ্রহ হচ্ছে শুক্র। আমাদের যে যন্ত্রপাতি তার মধ্যে শুক্র রয়েছে, শনিও রয়েছে। এই শুক্র শনি মঙ্গল এরা সব পাল্টায়। যখন প্রথম প্রথম মোবাইল ফোন এলো তখন মোবাইল ফোনটা হচ্ছে বিলাসিতা, তখন এইরকম যদি মোবাইল থাকতো কারোর কাছে সে বিরাট ব্যাপার তার। কিন্তু এখন যদি কারোর কাছে এই মোবাইলটা থাকে তাহলে তাকে আমরা বলবো কি ব্যাকডেটেড। তাহলে এখন এই মোবাইলটা হয়ে গেছে ব্যাকডেটেড, প্রাচীন। তাহলে এখন এই মোবাইলের কারক গ্রহ হচ্ছে শনি, কারণ সে হচ্ছে বৃদ্ধ, পুরনো, বাতিলের দিকে যাচ্ছে। এ হচ্ছে প্রাচীন, এটা হচ্ছে ইতিহাস, তাই এর কারক গ্রহ হচ্ছে শনি। এর সঙ্গে সঙ্গে যখনই প্যারালালি এইটা চলে এলো তখন এটা হচ্ছে গিয়ে কারক গ্রহ হলো শুক্র, কারণ এর মধ্যে রয়েছে এন্টারটেনমেন্ট, এর মধ্যে রয়েছে আধুনিকতা, এর মধ্যে রয়েছে বিলাসিতা, এর মধ্যে রয়েছে ভোগ, এর মধ্যে রয়েছে এমন কিছু জিনিস যেটা আমার স্ট্যাটাসকে দেখায়। আমার ফোনের পেছনে যদি একটা অর্ধেক খাওয়া আপেল থাকে, এটো আপেল, তাইলে সে খুব বড় লোক, তাই না? তাহলে গোটা আপেল থাকলে কি না কি হতো, অর্ধেক আপেলেই এত আনন্দ, তাও আবার অর্ধেকটা খাওয়া। তাহলে যখন এই ফোন প্রথম বেরোলো তখন এই ছিল শুক্র, এখন কিন্তু এই ফোনটা হয়ে গিয়েছে শনি, এখন শুক্র পাল্টেছে, তাই না? তো এই রকম ভাবে আমাদের গ্রহ পরিবর্তিত হয়, গ্রহদের বিষয়গুলো চেঞ্জ হয়। তাহলে শুক্র আমাদের যে যৌনতা, আমাদের কামনা, তার কারক গ্রহ হচ্ছে শুক্র। মাংস এনে বাড়িতে ঝোলটোল করে খেলাম, তার কারক গ্রহ হচ্ছে গিয়ে মঙ্গল, কিন্তু সেইটাই যখন হয়ে গেল বেশ শিক কাবাব লাজিজ, দেখেই মনে হচ্ছে কি আছে পরে দেখবো, আগে তো কি দারুণ, এই যে পারফেকশন এলো, এই যে প্রেজেন্টেশন বাড়লো, তখন কারক গ্রহ হলো শুক্র। বাট এটাই যদি স্তূপ আকারে আসে, যেটা রয়েছে পুষ্টি, তখন হবে চন্দ্র মঙ্গল বৃহস্পতি, যেখানে টেস্ট কম পুষ্টি বেশি। তখন কিন্তু মঙ্গলটা থাকছে, প্রোটিনের কারক গ্রহ মঙ্গল, তাই মঙ্গল থাকবে, সঙ্গে আসবে কে পুষ্টির কারক গ্রহ দুজন, একটা হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে বৃহস্পতি। তাহলে এবার শুক্র আমাদের হলো মোটামুটি পড়াশুনো। বৃহস্পতিতে আমরা যাই। আচ্ছা, যখনই বৃহস্পতি আসবে
বৃহস্পতির মধ্যে রয়েছে প্রচুর স্মৃতি, বৃহস্পতির মধ্যে রয়েছে গুরু ভক্তি। বৃহস্পতি কিন্তু গুরুকে অতিক্রম করে না, তাই আমাকে যখন অতিক্রম করবেন আপনাদের কাছে সামনে যে মাইলস্টোন টপকাতেই হবে সেটা হচ্ছে আমি। অ্যাটলিস্ট আমার মতো প্রেডিকশন করতে হবে, তার থেকে ভালো করবেন, খারাপ তো নয়। টিচার কিন্তু সবসময় কাজ করে একটা মাইলস্টোন হিসেবে, টিচারকে টপকাতে হবে, তখনই হচ্ছে গিয়ে আপনারা ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবেন। তো যদি আপনাদের বৃহস্পতি স্ট্রং হয় তখন কিন্তু টপকাতে পারবেন না, আপনাদেরকে শুক্রকে স্ট্রং করতে হবে। আমরা গ্রহকে অ্যাক্টিভেট করতে পারি বিভিন্ন ভাবে, কখনো কখনো আমরা সেই গ্রহের সাধনা করে, সেই গ্রহ নিয়ন্ত্রিত জীবন যাপন করে। তো যেমন ধরুন একটা মানুষ পয়সা নেই আর পয়সা আছে, তার টেস্ট, তার ব্যবহার সব চেঞ্জ হয়ে যায়, তাই না? একটা মানুষকে কোনো কোনো সময় দেখেই বোঝা যায়, আরে এটা তো ওইরকম ছিল, এখন তো হেভি আছে, দেখেই বোঝা যায়। কোনো কোনো মানুষকে দেখে বোঝা যায় না। তো এই যে যাদেরকে দেখে বোঝা যায় তারা পরিস্থিতির সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারে। যারা পরিস্থিতির সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারে তাদের শুক্র অ্যাক্টিভ। আর যারা পরিস্থিতি পরিবর্তিত হলেও নিজেদেরকে একই রকম রেখে দেয় তাদের শনিদেব অ্যাক্টিভ। তারা সব সময় ডাউন টু আর্থ থাকে, তারা কিছুতেই নিজের যে কোয়ালিটি বা নিজের যে পুরনো ঐতিহ্য, নিজের যে প্রকৃত বিষয় সেটাকে কখনো ঢাকা দেয় না, তারা সবসময় ডাউন টু আর্থ থাকে। তাদের ক্ষেত্রে অ্যাক্টিভ প্ল্যানেট হচ্ছে শনি। তারা নিজস্বতায় বিশ্বাসী, তাদের মধ্যে বিশেষ ইগোটিগো নেই, কিন্তু তারা ওই জায়গাটাকেই ধরে রাখে, তাদের মধ্যে পরিবর্তন নেই। আগেও যেমন ছিল তখনও তেমন। যে পয়সা হচ্ছে একটা সোনার গয়না কিনে পরে নিলাম, তো সেরকম তারা কখনো করবে না। তারা তখনও হচ্ছে গিয়ে একটা হয়তো লোহা পড়তো হাতে, এখনো হাতে একটা লোহা পড়ে। তাদের ক্ষেত্রে শনি হচ্ছে প্রভাবক, কিন্তু এই শুক্রকে পারফেকশন, প্রেডিকশন, রেমিডি এই জায়গাটাতে শুক্র হচ্ছে ভীষণ অ্যাক্টিভ। আপনাদের হাতে রেমিডি তখনই কাজ করবে যখন হচ্ছে গিয়ে শুক্র অ্যাক্টিভ। আপনি ঈশ্বরকে ডাকছেন, আপনি প্রকৃত শব্দ উচ্চারণ করবেন, সেই ক্ষেত্রে আপনার শুক্রকে অ্যাক্টিভ হতে হবে। শুক্র যদি আপনার ক্ষেত্রে ভালো থাকে, কোনো কাজ না করে ঘরে বসে বসে পয়সা আয় করতে পারবেন। যারা হচ্ছে গিয়ে বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারা হচ্ছে শুক্রের সঙ্গে কানেক্টেড, কিছুই করে না, কিছু করতেও হয় না, ছুলেই পয়সা, তারা হচ্ছে শুক্র প্রভাবিত মানুষ। বাকি অন্যান্য গ্রহেরও পয়সা আছে, কিন্তু শুক্রের পয়সাতে শুধুই আরাম, স্থায়িত্ব কম, কিন্তু আরাম ব্যাপারটা খুব বেশি, খুব স্মুথলি পয়সা চলে আসে। এরপরে আমরা যে গ্রহটাকে নিয়ে পড়ব সে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতিকে যদি আমরা দেখি তাহলে বৃহস্পতি হচ্ছেন দেবগুরু, তাকে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। তাই বৃহস্পতি প্রভাবিত মানুষরাও নিয়ম কানুন মেনেই চলেন। এরা হচ্ছে গিয়ে গুরু বদমাশ হলেও এরা গুরুকে অপমান করেন না। এরা দায়িত্ব নিতে নিতে এরা একদম বিধ্বস্ত হয়ে যান, সারা পৃথিবীর দায়িত্ব এদের মাথার উপরে। কিন্তু একটা জায়গাতে এদের একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইগো। এই ইগোটা কিন্তু এদের ভারী। এরা ডাউন টু আর্থ, সেটাও এদের ইগোর কারণ। মানে এরা হচ্ছে গিয়ে যে সমাজ সম্পর্কের মধ্যে রয়েছেন, সবাইকে ভালোবাসেন, সেটাও এদের একটা ইগো সৃষ্টি করে। তো অদ্ভুত, এরা প্রচুর পড়েন, এরা প্রচুর জানেন, কিন্তু ইমপ্লিমেন্টেশনের সময় বারংবার ভুল করেন। এদের মধ্যে একটা ব্রাহ্মণ স্বভাব দেখতে পাওয়া যায়। এরা রিস্ক নিতে পারেন না, এরা রিস্ক নেওয়ার সময় ভয় পেয়ে যান। এরা কখনোই সিস্টেমের বাইরে যেতে চান না, তাই সমাজ স্বীকৃত পন্থা এদের সবচেয়ে ভালো। জন্ম কুণ্ডলিতে যদি দেখি বৃহস্পতি বলবান আছে, তাহলে দুটো কথা বলতে হবে, তোমার তো ভাই ভাতের অভাব নাই, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে প্রেমের বিয়ে হবে না, কারণ প্রেম করতে গেলে পরেই তাকে হচ্ছে গিয়ে সাপোর্ট দরকার হবে, পরিবারকে জানাতে হবে
ওই লুকিয়ে লুকিয়ে প্রেম করবে, দেখা করতে যাবে, কে কি ভাববে সেই ভাবনাতেই সে কাঁদ, যে লুকিয়ে লুকিয়ে সে প্রেমটি করতে পারবে না। কেউ যদি জেনে এসে বাবাকে বলে দেয় তাহলে মহা সমস্যা। এই সাহস তার মধ্যে নেই। তাহলে এইটা হচ্ছে গিয়ে বৃহস্পতির কোয়ালিটি। আর বৃহস্পতি কখনোই অতিরিক্ত অর্থ আগমন হতে দেয় না। বৃহস্পতি হচ্ছে একজন প্রপার টিচার, তার মধ্যে টিচিং অ্যাটিটিউড রয়েছে। বৃহস্পতি হচ্ছে একজন প্রকৃত গাইড, তিনি দেবগুরু, তিনি দেবতাদের নির্দেশ দেন। দেবতারা হচ্ছে আমাদের সব পজিটিভ কোয়ালিটি, আমাদের যে পজিটিভ কোয়ালিটি তার যে গাইড তিনি হচ্ছেন বৃহস্পতি। তো এই যে বৃহস্পতি, এ আমাদের স্মৃতিশক্তির কারক গ্রহ, বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের বড় ভাইয়ের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের বংশধারার কারক গ্রহ, বংশ রক্ষা, বিবাহ, সামাজিকতা, শিক্ষা সমস্তের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। শারীরিক বৃদ্ধি, পুষ্টি তার কারক গ্রহ বৃহস্পতি। তো মোটামুটি আমরা বৃহস্পতির বিষয়ে জানলাম। সন্তানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বংশগতি, যে মুখে আগুন দিতে হবে একটা সন্তানের দরকার, তার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আমাদের গুরু টিচার, সেটা তো আমরা বলেছি। এই যে কারকত্ব, এইটা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। এরপরে আমাদের গ্রহ আসবে বুধ। বুধ গ্রহটা হচ্ছে একটু শিশুসুলভ মেন্টালিটির কারক গ্রহ। বুধ শব্দটা থেকেই আমরা পাচ্ছি বুদ্ধি, কিন্তু অনেকে আবার বুধটাকে বলেন বুধ। এটা আমি অদ্ভুত একটা জিনিস দেখলাম, যে আমার কিছু স্টুডেন্ট আছে তারা বুধকে বলে বুধ। বুধটা কেমন একটা বোকা বোকা শুনতে লাগে। যাই হোক, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। বুদ্ধি, এই বুদ্ধিটার কারক গ্রহ সেইটা হচ্ছে বুধ। কেমন বুদ্ধি? উপস্থিত বুদ্ধি, যে বুদ্ধির মধ্যে চাতুর্য রয়েছে। বুধ আমাদের বাক্যের কারক গ্রহ। তাই আমরা যারা জ্যোতিষ শাস্ত্র করব, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে বাক্য নির্দেশিত শাস্ত্র। আমাকে মানুষদেরকে কাউন্সিলিং করতে হবে। সব সময় আমরা প্রবলেম সলভ করতে পারবো না, কিন্তু অনেক মানুষ রয়েছে তারা তাদের মনের কথা শেয়ার করার একটা লোক চান। মানুষের আমাদের সঙ্গে তারা কথা বলেন, আমাদেরকে তাদেরকে গাইড করতে হয়। তা তাদের সমস্যাকে নিজের সমস্যা করে নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা দেয় হচ্ছে বুধ। বুধ হচ্ছে শিশুর কারক গ্রহ। শিশু মানে একটা জিনিস যার যে হচ্ছে গিয়ে মানে শূন্য, শূন্য মানে তার মধ্যে কিছু নেই, সে সব শিখতে পারে, তার মধ্যে অ্যাকসেপ্টেন্স আছে। চরম লেভেলের অ্যাকসেপ্টেন্সের কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। কিরকম জ্ঞান? সেটা হচ্ছে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, যে জ্ঞানকে আমরা বাস্তবে রূপায়িত করতে পারি, সেই রকম জ্ঞানের কারক গ্রহ হচ্ছে বুধ। বাক্যের কারক গ্রহ বললাম। ছেলে মানুষের কারক গ্রহ সেটা হচ্ছে বুধ। হিসেবের কারক গ্রহ সে হচ্ছে বুধ। তাহলে যখনই কেউ ব্যবসা করতে আসবে, যে ব্যবসা করতে এসছে সে হচ্ছে গিয়ে হিসেব বোঝে না, সে 1.5 টাকা 2.5 টাকা এর তফাৎ বোঝে না। যেটা 2.5 টাকায় কিনেছে বলছে 1.5 টাকায় বিক্রি করে দেবো। তো এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের কারক গ্রহ সে হচ্ছে বুধ। তাহলে বুধ যদি ভালো না থাকে তাহলে কিন্তু ব্যবসাটা বিশেষ ভালো হবে না। ব্যাংকিং কারক গ্রহ বুধ, অন্যতম কারক গ্রহ বুধ। অ্যাকাউন্টস তার অন্যতম কারক গ্রহ হচ্ছে বুধ। বাক্যের কারক গ্রহ বুধ। তাই জন্য যে খবর পড়ে, যে খবর ছড়ায়, জার্নালিস্ট, তাদের কারক গ্রহ হচ্ছে বুধ। পাবলিশিং তার কারক গ্রহ বুধ। তো এই বিষয়গুলোকে আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। বারবার ভিডিওটা দেখবেন, দেখে হচ্ছে গিয়ে আরো কি কি কারকতা হতে পারে সেগুলো আপনাদেরকে বুঝতে হবে। এরপরে আমাদের যে গ্রহ বাকি রয়ে গেল, আর কেউ বাকি রইল? আর কে বাকি রইল? মনে হয় সবকটাই বলেছি। ও, শনিবার কি হলো? শনি। শনি শনি হ্যাঁ, আসল গ্রহটাকেই বলিনি, কি সাংঘাতিক কাণ্ড করে ফেলেছে।
শনিদেব হচ্ছে এমন একটা গ্রহ যার মধ্যে অদ্ভুত ক্যারেক্টার রয়েছে। শনিদেব ইনি হচ্ছেন ত্যাগের কারক গ্রহ। শনিদেব হচ্ছে ব্যথার কারক গ্রহ। শনিদেব পিউরিফিকেশনের কারক গ্রহ। শনিদেব জাজমেন্টের কারক গ্রহ। আমাদের জীবনে যা কিছু ভালো, যা কিছু প্রকৃত ভালো, তার কারক গ্রহ হচ্ছে শনি। এবার এই প্রকৃত ভালো আর ভালো এর মধ্যে একটা ডিফারেন্স আছে। যা কিছু অনর, যা কিছু স্থিতিশীল, যা কিছু আলটিমেট, তার কারক গ্রহ হচ্ছে শনি। আমি মরবই, কেউ আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না, এই মৃত্যুর কারক গ্রহ হচ্ছে শনিদেব। মৃত্যু আমার জীবনের চরম সত্য হলেও কেউ মরতে চায় না, বা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মানসিক বিকৃতি সম্পন্ন মানুষ তারা আত্মহত্যা করতে চায়, কিন্তু ইন জেনারেল সব কেউই আমরা মরতে চাই না। আমরা জানি মরবো, কিন্তু আমরা মরতে চাই না। এই যে মৃত্যু, এর কারক গ্রহ হচ্ছে শনি। জীবনের বাস্তবতা, যেটা আমাদেরকে হিসেব নিকেশ দেবে আমি কি করতে এসেছি, সেই কর্মের কারক গ্রহ হচ্ছে শনি। আমার আলটিমেট ভোগ, আমি এই জন্মে কতটা পাবো, তার কারক গ্রহ হচ্ছে শনি। কি করব, কি করে আমার আর কি জীবনটা কাটবে, তার কারক গ্রহ হচ্ছে শনি। শনি হচ্ছে আমাদের সমস্ত রকম অস্থির কারক গ্রহ। শনি হচ্ছে আমাদের সমস্ত বেদনার কারক গ্রহ। শনি হচ্ছে সমস্ত প্রতিবন্ধকতার কারক গ্রহ। প্রতিবন্ধকতা গুলো হচ্ছে ভাগ্য নির্দেশিত কিছু পরীক্ষা, কিছু জাজমেন্টাল সিস্টেম। সেই প্রতিবন্ধকতার কারক গ্রহ হচ্ছে শনি। শনি আমাদের জীবনে প্রচুর দিয়েও থাকে। আমাদের ত্যাগ, আমাদের মানসিক উন্নতি, আমাদের সাধনা, আমাদের ভক্তি, এর কারক গ্রহ হচ্ছে শনি। লক্ষ্য করে দেখবেন কোন কোন মানুষ যারা সাধনার পথে থাকে, আমার মনে যদি একটা সাধু, আপনার মনের মধ্যে যদি একটা সাধু কনসেপ্ট আসে, সঙ্গে সঙ্গে আপনার মনে হবে যে একটা জটাজুটধারী ব্যক্তি, যিনি নিজের প্রতি যত্নশীল নন, তার কারক গ্রহ হচ্ছে শনি। এই যে জটা, তার কারক গ্রহ হচ্ছে শনি। সাধনা করতে গেলে স্থির হতে হবে, ধী, মানে কি বলবো, আমাদেরকে স্থিতধী হতে হবে। সেই যে স্থিতধী হওয়া, স্থির, নট নরঞ্চরণ, তার অবস্থা হচ্ছে শনি। কেউ চেয়ে নট নরঞ্চরণ হয়, বসে বসে সাধনা করছে, আর কেউ হচ্ছে গিয়ে বাধ্য হয়ে নট নরঞ্চরণ হয়, প্যারালাইসিস হয়েছে, নড়তে চড়তে পারছে না। প্যারালাইসিসের কারক গ্রহ হচ্ছে শনি। তো এবার প্যারালাইসিস হয়ে গেছে, তখন দেহটার যে অবস্থা হয়ে গেছে, সেই যে দেহের অবস্থা, সেই অবস্থার কারক গ্রহ সেইটা হচ্ছে কেতু। কারণ দেহের উপরে তখন আর নিয়ন্ত্রণ নেই। তাহলে এই যে প্যারালাইসিস হলো একটা ঘটনা, যার ফলে সে আর নড়তে চড়তে পারছে না, এই ইভেন্ট, এই ঘটনার কারক গ্রহ হচ্ছে শনি। আর প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে যে দেহটা, সেই যে বিকৃত দেহ, কারোর মুখ এরকম টাইপের হয়ে যায়, কারণ হয়ে গেছে, এই যে অবস্থা, তার কারক গ্রহ হচ্ছে কেতু। এই যে ডিস্ট্রিবিউশন, এইটা আমাদেরকে বুঝতে হবে। বুঝতে পারলে পরেই জ্যোতিষ শাস্ত্র আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি গ্রহগুলোকে রিয়ালাইজ করলাম। আচ্ছা, শনি সম্পর্কে আরেকটু বলবো। সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টগুলো প্রাচীন, সেইগুলোর কারক গ্রহ শনি, যেগুলো সারা জীবন ধরে পড়ে আসছি, বাংলা, ইংরাজি ভাষা, সংস্কৃত, এই সমস্তের কারক গ্রহ হচ্ছে শনি। যদি কেউ সংস্কৃত পড়েন, তার লগ্ন, পঞ্চম, নবম, এর সঙ্গে শনির একটা সম্পর্ক থাকা দরকার। যদি কেউ সংস্কৃত বিশেষভাবে পড়েন, তাহলে তার শনিটা বলবানও হওয়া দরকার। নইলে পরে কিন্তু আমরা এই ধরনের সাবজেক্ট গুলোকে নিতে পারবো না। ইতিহাসের কারক গ্রহ শনি, যে কোনো প্রাচীন জিনিস, তার কারক গ্রহ হচ্ছে শনি। যখন আমরা কোনো মানুষ অ্যান্টিকের ব্যবসা করেন, তো আমাদের ব্যবসার ঘর আছে, সেই ব্যবসার ঘরের সঙ্গে শনির খোঁজ করতে হবে। শনি যদি সেখানে থাকে, তাহলে তিনি অ্যান্টিকের ব্যবসা করতে পারবেন। আবার কিছু প্রাচীন জিনিস, যেমন হচ্ছে কয়লা, বহুদিন আগের জিনিস, তার কারক গ্রহ হচ্ছে শনি। তাহলে কয়লাও শনি,
পেট্রোল সেও হচ্ছে শনি। তাহলে এই দুই শনির মধ্যে কিন্তু তফাৎ আছে, একটা হচ্ছে শক্ত শনি, একটা হচ্ছে নরম শনি, একটা তরল আকৃতি, একটা কঠিন আকৃতি, একটা ভূমিতে পাওয়া যায়, একটা জলের তলায় পাওয়া যাচ্ছে, বা একটা ভূমি সলিড হিসেবে পাচ্ছি, একটাকে তরল হিসেবে পাচ্ছি। সলিডের কারক গ্রহ মঙ্গল, তরলের কারক গ্রহ চন্দ্র। তাহলে যখন কয়লা আর পেট্রোল দুটোর ব্যবসা, একটা লোক কয়লা বেচে সেও জ্বালানি বিক্রি করে, একটা লোক পেট্রোল বেচে সেও জ্বালানি বিক্রি করে। তাহলে যে কয়লা বিক্রি করে সে অতটা বড় লোক না, কিন্তু যে পেট্রোল বিক্রি করে সে হচ্ছে কি একটু বড় লোক। তাহলে যখনই বড় লোক আসবে তখনই আসবে ভোগ, ভোগ মানেই শুক্র। তাহলে যখন শনি থাকবে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আর ব্যবসার ঘর তার সঙ্গে সম্পর্ক করে, তাইলে হচ্ছে কয়লার ব্যবসা হতে পারে, হতে পারে। আবার শনি চন্দ্র শুক্র এরা যদি কানেক্টেড হয় ব্যবসার ঘরের সাথে, তাইলে পেট্রোলের ব্যবসা হতে পারে। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে ভাগ করব। আর আমাদের কাছে আপাতত ভিডিও ক্লাসগুলো তো রয়েছে, ওগুলো দেখে আমরা রিয়ালাইজ করব যে কিভাবে আমাদের বিচার টিচার গুলোকে এগোতে হবে। তাহলে আজকের এই আলোচনা অনেকটাই হলো। এবার কোথাও বুঝতে সমস্যা হলে একটুখানি বলুন। বা কোনো প্রশ্ন? স্যার প্রশ্ন স্যার আছে। হ্যালো হ্যাঁ স্যার, কিছু ভিডিও দেখেছিলাম, ওখান থেকে কিছু কোয়েশ্চেন আছে আর কি। তো করো, যদি পারি তো বলবো। স্যার পৃথিবীর ওপর তো সমস্ত গ্রহ এমনি প্রভাব ফেলে, তো পৃথিবীও কি অন্য গ্রহের উপর প্রভাব ফেলতে পারে কি? হ্যাঁ ফেলে, অবশ্যই ফেলে। তো কেন কিন্তু এখন পৃথিবী তো তো আমরা পৃথিবীতেই থাকি, তো সেই জন্য পৃথিবীতে নিয়েই আমরা হিসেব নিকেশ করব। যখন আমরা যদি মঙ্গল গ্রহে কখনো গিয়ে থাকি তখন সেটা ভাবনা চিন্তা করতে হবে, কিন্তু শাস্ত্রে সেরকম কিছু বলা নেই। তো এইটা হচ্ছে গিয়ে আর কি, আমি বলতে পারবো না এই সম্পর্কে। আমার জ্যোতিষের প্রভাব কিরকম পড়বে যখন একটা লোক মঙ্গল গ্রহে গিয়ে থাকবে সেটা আমি বলতে পারবো না। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। প্রশ্নটা হচ্ছে যে ধরুন একজন জাতকে হুম লগ্ন হচ্ছে বৃশ্চিক, হুম এবার বৃশ্চিক লগ্নে তার শুক্র আছে নবমে, আচ্ছা মানে কর্কট রাশিতে। হুম এবার শুক্রের সাথে কনজাংক্টেড আছে কেতু, আচ্ছা, রাহু আছে হচ্ছে আপনার তৃতীয়। তৃতীয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, সে কি জ্যোতিষ করতে পারে? তার আচ্ছা, অ্যাপ্লিকেশনের শুক্রের অবস্থা কি দাঁড়াচ্ছে? তো এবার হচ্ছে কি এক্সাম্পল ধরুন। এবার একটু জটিল জায়গায় আমরা চলে এসেছি, তো তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। তো প্রথম হচ্ছে গিয়ে জ্যোতিষ করবার জন্য আমার দরকার শিক্ষা। তো আমরা চিটিংবাজিতে যাচ্ছি না, জ্যোতিষের নাম করে যারা চিটিংবাজি করছেন তাতে আমরা যাচ্ছি না, আমরা জ্যোতিষে আসছি। জ্যোতিষ করবার জন্য দরকার হচ্ছে শিক্ষা, জ্যোতিষ সম্পর্কিত জ্ঞান এবং মনন। তাহলে এইবার এবং সেটার প্রয়োগ। তাহলে যদি কারোর বৃশ্চিক লগ্ন হয়, বৃশ্চিক লগ্নটা অটোমেটিক্যালি হচ্ছে কালপুরুষের অষ্টম ভাব। বৃশ্চিক লগ্নের দ্বিতীয় পতি পঞ্চম পতি বৃহস্পতি। তাহলে বৃশ্চিক লগ্নের মানুষগুলোর মধ্যে অটোমেটিক্যালি কিছু গুপ্ত জ্ঞান, গুপ্ত বোধ এইগুলো কিন্তু থাকার সম্ভাবনা থাকে। এরপরে তার 9th হাউসে রয়েছে শুক্র এবং কেতু। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দ্বাদশপতি শুক্র সে নবম ভাবে গিয়ে অবস্থান করেছে কেতু যুক্ত হয়ে। তো এখানে তার উচ্চ বিদ্যার সঙ্গে এডুকেশনের একটা সম্পর্ক আসতেই পারে, সরি অ্যাস্ট্রোলজির একটা সম্পর্ক আসতেই পারে, এবং তার কোনো একটা প্রয়োগমূলক শাস্ত্র, যে শাস্ত্রের প্রয়োগ রয়েছে, মানে যেটাকে অ্যাপ্লিকেশন বেসড শাস্ত্র, সেটা শিখবার সম্ভাবনা রয়েছে। এবার এই শুক্র বা কেতু এরা যদি পুষ্যা নক্ষত্রে থাকে, পুষ্যা নক্ষত্রটা হচ্ছে শনির নক্ষত্র, সেখানে থাকে, বা এরা যদি আপনার অশ্লেষা নক্ষত্রে থাকে, সেই ক্ষেত্রে এর জ্যোতিষ শেখার প্রবণতা অনেকটাই বাড়বে। এবার প্রশ্ন হচ্ছে দুটো গ্রহ
একটা হচ্ছে বৃহস্পতি, সে কোথায় রয়েছে, আর একটা হচ্ছে শনি, সে কোথায় রয়েছে। বৃহস্পতি রয়েছে বৃশ্চিক লগ্নে, অনুরাধা নক্ষত্রে। বৃশ্চিক আর লগ্নে যখন দ্বিতীয় পতি অবস্থান করে রয়েছে, তখন এই কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এবার অনুরাধা নক্ষত্র, অনুরাধা হচ্ছে একটা বিশ্লেষণাত্মক নক্ষত্র। অনু ওয়ার্ডটা রয়েছে, অনু মানে হচ্ছে গিয়ে ক্ষুদ্র, আর অনু মানে হচ্ছে গিয়ে অনুসরণ করা, দুটোই থাকছে। তো এই প্রত্যেকটা জিনিসকে, সাবজেক্ট গুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে লজিক্যালি অ্যানালাইসিস করা, এগুলোর ক্ষমতা তার মধ্যে থাকবে। এই মানুষটা জ্যোতিষ শাস্ত্রে শুধু নয়, একাধিক শাস্ত্রে পারদর্শিতা অর্জন করবে। এই মানুষটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে, বিভিন্ন কাজের মধ্যে যাবে। এই মানুষটার মধ্যে জনদরদি ব্যক্তিত্ব থাকবে। এই বিভিন্ন জায়গাতে গিয়ে মানুষকে হেল্প করতে যাবে, কিন্তু আলটিমেটলি কোনো কাজ শেষ পর্যন্ত কমপ্লিট করার আগে এ মাঝে মাঝে সেখান থেকে সরে আসবে। এইরকম কোয়ালিটি থাকবে এর মধ্যে। এবার যত বয়স বাড়বে তত হচ্ছে গিয়ে এর আস্তে আস্তে এই ব্যাপারটা কমবে, মানে ছটফটে ভাবটা কমবে এবং স্থিতিশীলতা বাড়বে। তো বয়সের উপর ডিপেন্ড করবে যে এ জ্যোতিষ শাস্ত্রটা আলটিমেটলি কমপ্লিট করতে পারবে কিনা। আচ্ছা, এবার একটা ব্যাপার আছে যে শনি রোহিণী নক্ষত্রে আছে। শনি যদি রোহিণী নক্ষত্রে থাকে তাহলে শনির পূর্ণ দৃষ্টি লগ্নের উপর রয়েছে। তো জ্যোতিষ এর জন্য যথেষ্ট ভালো সাবজেক্ট, এবং ম্যাথামেটিক্স ওরিয়েন্টেড কোন সাবজেক্ট এর জন্য ভালো হবে। এটা হচ্ছে এটা আমারটাই বললাম আর কি। যদিও আপনাকে দিয়ে অ্যানালিসিস আগে করানো হয়ে গেছে, কিন্তু আমার স্মৃতিশক্তির মেয়াদ হচ্ছে 5 মিনিট। তো 5 মিনিট পরে আমি আর মনে রাখতে পারি না যে কার কুণ্ডলী দেখেছি। সেটা আপনি কি করে মনে রাখবেন? আপনার না আপনার তো প্রচুর মানে অ্যানালিসিস করতে হয় না, সে কারণে আপনার সম্ভব নয়। মানে মানে আমি ওই কিছু কিছু তো পড়াশোনা করেছি আর কি জ্যোতিষে, সেক্ষেত্রে কিছু কিছু মানে খুবই কম। হবে নিশ্চয়ই হবে, আর খুব ভালো। এখন করছি। না আপনার মানে সত্যি বলছি, আপনার পড়ানোর টেকনিক দুর্ধর্ষ। মানে আমিও শিক্ষকতা করি, আপনি জানেন। সেক্ষেত্রে আপনার পড়ানোর টেকনিক দুর্ধর্ষ, মানে খুবই ভালো, খুবই ভালো। স্টক ওয়ার্ড গুলো দারুণ, যে বাংলার যে অ্যাপ্লাই যে স্টক ওয়ার্ড গুলো, শব্দের যে প্রয়োগ অসাধারণ। মানে স্টক অফ ওয়ার্ড মানে আমাদের স্যারের তো, মানে আমাদের শান্তনু বাবুর তো। দারুণ মানে অসাধারণ। আমার খুব ভালো লাগছে। মানে আমি সত্যি কথা বলতে গেলে, আমি একটা কথা বলছি, আমার কোনো প্রশ্ন থাকছে, ঠিক আছে তো? মানে আমি সমস্ত রেকর্ড গুলো শুনছি এবং আপনার পাঠানো পেন ড্রাইভ থেকে সমস্ত গুলো শুনছি, আমার আর কোনো প্রশ্ন থাকছে না এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে। খুব ভালো। আপনাদের সঙ্গে অঞ্জন বাবুর একটু পরিচয় করিয়ে দিই। অঞ্জন বাবু হচ্ছে গিয়ে ইকোনমিক্স এর বেশ খুবই হাই লেভেলের লোক। হ্যাঁ, না হাই লেভেল নয়, ওই ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করি। কোন কলেজ উনি বলেছিলেন তো আমি ভুলে গেছি। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে এট প্রেজেন্ট আছি। গভর্নমেন্ট কলেজে রয়েছেন, ইকোনমিক্স এর প্রফেসর, এবং জ্যোতিষ শাস্ত্রটাকে ভালো তো বাসেনি, কিন্তু ভীষণ ডাউন টু আর্থ মানুষ, এবং এইসব বলে আপনিও তো তাহলে আপনি ফিজিক্সে এমএসসি নাকি ওরে বাপরে বাপ। হ্যাঁ, আপনার মানে প্রত্যেকটা কথা মানে এত ভালো লাগে শুনতে। আমার মিসেসকেও আমি শোনাচ্ছিলাম আর কি, যে মিসেসও ইকোনমিক্স এমএসসি, যাই হোক ওরও খুব ভালো লেগেছে। মানে খুব ভালো প্রেজেন্টেশন আপনার, নো ডাউট। মানে আপনার ছাত্ররা যারা স্কুলে পড়ে, আশা করি তারাও খুব উপকৃত হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার হবে আর কি জ্যোতিষটা, তাই তো? হ্যাঁ, মানে আমি প্রফেশনালি করতে চাই না, এমনি মানুষকে উপকার করা। মানে আপনার কথা, মানে এবার ধরুন এই যারা ভাইরা বা বোনরা যারা করছেন, ম্যাডামরা এবং স্যাররা যারা করছেন আপনার এই ক্লাস, আপনাকে যারা শিখছেন, তারা হয়তো অনেকটা প্রপারলি শিখবে যারা যদি পড়াশোনা করে ঠিকঠাক আপনার গুলো শোনে। কিন্তু মার্কেটে বসে আছে 100টার মধ্যে 95টা চিটিংবাজ জ্যোতিষ। আমি জাস্ট জ্যোতিষটা যেটুকু করি সেটা হচ্ছে আমার এই চিটিংবাজ গুলোর কাছ থেকে রক্ষা করার জন্য। আমি ফ্র্যাঙ্কলি বলছি, আপনার যে কথাটা আমার ভালো লেগেছিল ওই জয়ন্ত শাস্ত্রী সম্বন্ধে আপনি বলেছিলেন, সত্যি কথা বলতে গেলে কিছু মানে পড়াশোনা করে না এটা, এবং এই যে এত কঠিন কঠিন জিনিস সেগুলোকে মাথায় নেওয়া তাদের। আমার বাড়ি হালি শহরে, আপনার বিশ্বজিৎ বলে মারা গেছে, তার কাছে মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি করে রেখে গেছে, সমস্ত মারোয়াড়িরা আসতো, সে 8 পাস,
যে লোকটি 8 পাস মানে 9 এর গন্ডি পেরোতে পারেনি, তার মাথায় জ্যোতিষ ঢুকবে এতে আশা করতে পারি। আমি যেটুকু পড়াশোনা করেছি আর কি জ্যোতিষের উপর। না, তার ফলে ঢুকতে জ্যোতিষটা পারে। কঠিন বিদ্যা মানে যদি আর কি ঈশ্বর প্রদত্ত কিছু ক্ষমতা তিনি পেয়ে থাকেন, তাহলে উনি না করতে সেটা তাহলে না না তাহলে তাহলে ওনাকে অন্ততপক্ষে 25 বছর কি হিমালয়ে বরফের মধ্যে ধ্যান করে আসতে হবে, তাহলে সেটা করতে পারে। কিন্তু সেটা উনি করেনি, প্রচন্ড ভোগবাদী মানুষ ছিলেন, মানে বেশি বয়সে মারা যায়নি, অ্যাক্সিডেন্টে মারা গেল। আচ্ছা, ওই জয়ন্ত শাস্ত্রীর মতোই, বুঝতে পারছেন? আমরা জানতাম যে হি ওয়াজ এ মানে ট্রাউটার আর কি, মানে চিটার। কিন্তু প্রচুর মারোয়ারি ভক্ত, তার গাড়ি মানে তার বাড়ির সামনে গাড়ি লেগে থাকতো আর কি। আচ্ছা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তা তবে কি বলুন আমার তো, এই ভাইয়েরা শাস্ত্র কিছু মানুষকে খুঁজে বার করে যারা এই শাস্ত্রকে হুম, হুম। আলটিমেটলি এগিয়ে নিয়ে যাবে। তো হুম, হুম। আমাদের মধ্যে কিছু লোক থাকবেন যারা হচ্ছে কি আলটিমেটলি শাস্ত্রকে এগিয়ে নিয়ে যাবেন। না, আপনার কাছে, হ্যাঁ, আপনার কাছে যারা শিখবে তারা আশা করি এই ব্যাপারগুলো থেকে দূরে থাকবে। আপনার এত সুন্দর সুস্পষ্ট ধারণা একটু রেগুলারলি করুক, আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করে নিচ্ছি, হ্যাঁ। আপনার যে এই সেমিনারটা হবে, কনফারেন্সটা হবে, ওটার জন্য আমি তো ওখানে অ্যাটেন্ড করব, সেই হ্যাঁ, জন্য টাকাটা আশা করি সবাই জিজ্ঞেস করবে, আপনি দিয়েছেন। আর বলেছেন সিটটা খুব লিমিটেড, তার ফলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তো আমাকে টাকাটা ডিপোজিট করতে হবে। আমি আপনার ওই অ্যাকাউন্টটাতেই টাকাটা ডিপোজিট করে দেবো তো? হ্যাঁ, এটাতে একটুখানি বলি, আমাদের জন্য নরমাল হুম, যেটা ফিজ আছে সেটা হচ্ছে হুম, 1000 টাকা। আর যারা হচ্ছে গিয়ে সার্টিফিকেটটা বাঁধানো অবস্থায় নেবেন তাদের জন্য ওটা হচ্ছে 1300 টাকা। আচ্ছা, তাহলে আমরা কি মানে 1300 টাকাই দেবো, তাই তো? হ্যাঁ, 1300 টাকা দিলে সার্টিফিকেটটা বাঁধিয়ে দেবো। সার্টিফিকেট একদম অবভিয়াসলি ওটা। দেখাচ্ছি, সার্টিফিকেটটা আছে আমার কাছে একটা। হুম। সার্টিফিকেটটা, হুম, হুম। তো এইটাকে আর কি ঠিক আছে, ঠিক পাঠিয়ে আছে, দিয়ে এইভাবে আর কি দেওয়া হবে। তাহলে হচ্ছে কি ঠিক আছে, বাঁধানোর খরচাটা আলাদা নিয়ে নেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি 1300 রুপিস আপনার ওই অ্যাকাউন্টে ড্রপ হ্যাঁ, করে হ্যাঁ, দেবো। ওই অ্যাকাউন্টেই ড্রপ দিয়ে করে দেবো। দেবেন? ঠিক আছে, ঠিক একদম। আছে, আমি আগামী দিন বা পরশু দিনের মধ্যে দিয়ে দেবো। ঠিক, ঠিক, ঠিক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। তাহলে আপনি তো তাহলে অন্যরা আমরা আবার প্রশ্ন করবেন। আজকের ক্লাসটা হুম, এখানেই শেষ করি। স্যার, হুম, হুম। স্যার একটা ছোট্ট কথা বলুন। হ্যাঁ, হ্যাঁ, বল। এই যে